কাজ করার সময় তারা যে সবাই কোথায় চলে যায় জানি না। বকবক করতে করতে শ্রাবণী আয়নার দিকে তাকালো এবং সে আরো একবার দ্রুত তার চুল আঁচড়ালো এবং যখন সে পিছনে ফিরে তাকালো তখন সেখানে ড্রাইভারের জায়গায় নিলয়কে দাঁড়িয়ে থাকতে দেখলো। শ্রাবণী তার দিকে তাকিয়ে থাকলে নিলয় ইতস্তত বোধ করে বলল, শ্রাবণী, আমি গতকাল রমিক ভাইয়ের জুয়েলার্সে গিয়েছিলাম, কিন্তু তোমার সেট প্রস্তুত ছিল না। তিনি বললেন হয়তো আরো 2-1 দিন। নিলয় আরো কিছু বলার আগেই হঠাৎ ড্রাইভার দৌড়ে এসে বলল, দুঃখিত ম্যাডাম, আমার একটু দেরি হয়ে গেছে। এ কথা শুনে শ্রাবণী আগুনের মতো রেগে গিয়ে বলল, একেবারে কোনো কাজ হয় না কেন? তোমরা সারাদিন শুধু টাইম পার করে যাও। এটা একটা মজার বিষয়, তোমরা যে কোনো কাজ ঠিকমতো শেষ করে দেবে, শুধু বাহানা করতে আসে। সবাই একই রকম অলস। এই বলে আনিকা নিলয়ের দিকে তাকালো এবং নিলয়ের সাথে সাথে মুখ নিচু করে নিল। তারপর ড্রাইভার মাথা নিচু করে নিচু গলায় বলল, দুঃখিত ম্যাডাম, এখান থেকে এটা হবে না। সরি মাই ফুট। কথা বলার পর আনিকা তার ব্যাগ তুলতে শুরু করলে নিলয় শ্রাবণীকে সাহায্য করার উদ্দেশ্যে কথা বলে, আনো, আমি নিয়ে যাচ্ছি। কিন্তু নিলয় ব্যাগ তুলতে পারার আগেই শ্রাবণী ব্যাগটা তুলে ড্রাইভারের দিকে এগিয়ে দিল এবং নিলয়কে সম্পূর্ণ উপেক্ষা করে রুম থেকে বেরিয়ে গেল। নিলয় চুপচাপ দাঁড়িয়ে তাকে রুম থেকে চলে যেতে দেখল। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকার পর যখনই নিলয় পিছনে ফিরে তাকালো তখনই তার চোখ পড়ল টেবিলের উপর রাখা একটা ফাইলের দিকে। শ্রাবণী যে ফাইলটা ব্যাগে রাখতে ভুলেই গেছে সেটা বোঝাই যাচ্ছে। এই ভাবনায় নিলয়ের মাথায় আসতে সে দ্রুত ফাইলটা তুলে শ্রাবণীর পিছনে ছুটল। নিলয় নেমে ড্রয়িং রুমে গিয়ে দেখে শ্রাবণী কারোর সাথে ফোনে কথা বলতে বলতে হল থেকে বেরিয়ে যাচ্ছে। নিলয় তাড়াহুড়ো করে শ্রাবণীর দিকে ছুটে গেল। সে যখন শ্রাবণীর দিকে এগিয়ে গেল তখন পাশের সোফায় বসে থাকা শ্রাবণীর চাচাতো বোন নূর তার দিকে তাকালো এবং একটা দুষ্টু হাসি দিয়ে সে হঠাৎ করে তার পাটা নিলয়ের পথে রাখল। নিলয় তার ভারসাম্য হারিয়ে সোজা গ্রিন টি হাতে সোফার দিকে এগোতে থাকা শ্রাবণীর মা চিত্রার সাথে ধাক্কা লাগে। নিলয়ের ধাক্কায় চিত্রার কাপড়ে গ্রিন টি ছড়িয়ে পড়ে। এটা দেখে নিলয় হুঁশ হারালো আর চিত্রার চোখ বড় বড় হয়ে গেল। অন্যদিকে নূর এটা দেখে অনেক কষ্টে নিজের হাসি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে বলল, ও মাই গড, তুমি এটা কি করলে? সরি, ওই আমি শ্রাবণীকে ফাইলটা দিতে যাচ্ছিলাম এবং আপনি এর মধ্যে এসে। নিলয় তোর কথা বলার আগেই চিত্রা মেজাজ দেখিয়ে বলল, আচ্ছা, আমি সাহেবজাদের পথে এসেছি, এটা আমার দোষ, তাই না? নুন আরেকটা সুযোগ পেয়ে সাথে সাথে চিত্রার কাছে গেল। তুমি ঠিক আছে বড় মা? আরে কেউ তাড়াতাড়ি ডক্টর ডাকো, এই লোকটি বড় মায়ের উপর গরম চা ফেলে দিল। চিত্রা নূরকে শান্ত করে বলল, আমার প্রিয় মেয়ে, তুমি আমার খুব যত্ন করো, কিন্তু আমি ভালো আছি, ডাক্তারের দরকার নেই। শুধু এই অকেজো ছেলেটি আমার শাড়ি নষ্ট করে দিয়েছে। এরপর এই কথা শুনে নূর নিজের ফোকাস চিত্রার স্বাস্থ্য থেকে সরিয়ে চিত্রার শাড়ির উপরে দিল। এরপর আবারও চমকে উঠে বলতে লাগলো, ছি ছি ছি, তুমি বড় মায়ের এত দামি শাড়ি নষ্ট করে দিলে। আরে এই শাড়িটা খুব এক্সক্লুসিভ কালেকশন, তাই না বড় মা? এদিকে নূর হইচই করছিল। অন্যদিকে নিলয় দেখলো শ্রাবণী ভিতরে ফিরে এসেছে। চিত্রাকে উপেক্ষা করে নিলয় শ্রাবণীর দিকে গিয়ে খুব শান্ত গলায় বলল, শ্রাবণী, তুমি এই ফাইলটা ভুলে গেছো। শ্রাবণী রাগ করে নিলয়ের দিকে এগিয়ে গিয়ে নিলয়ের হাত থেকে ফাইলটা ছিনিয়ে নিয়ে আবারও ফোনে কথা বলতে থাকে এবং আরও একবার নিলয়ের দিকে তাকিয়ে বাসা থেকে বেরিয়ে গেল। নিলয় শ্রাবণীর এক স্নেহময় ঝলক দেখার জন্য অনুকূল হয়ে রইল। তখনই ড্রয়িং রুম লাগোয়া টিভিতে একটা ব্রেকিং নিউজ ভেসে উঠল। ব্রেকিং নিউজ, বাংলাদেশের সবচেয়ে বড় কনস্ট্রাকশন ফার্মের ভবিষ্যৎ বিপদে। ভানুশালী গ্রুপ অফ ইন্ডাস্ট্রি কি এত বড় ক্ষতি কাটিয়ে উঠতে পারবে? ভানুশালী গ্রুপের লাগামকে সামলাবে এখন? জানতে হলে আমাদের সাথে থাকুন।
আরপি নিউজ। এই আওয়াজটা কানে পেতেই নিলয়ের মনোযোগ চলে গেল টিভির দিকে। এদিকে এক চাকর পানি নিয়ে চিত্রার কাছে নিল। নিলয় ট্রে থেকে পানির গ্লাসটা তুলে নিয়ে চিত্রার শাড়ি পরিষ্কার করতে লাগলো। চিত্রা নিলয়ের হাত থেকে পানির গ্লাসটা ছিনিয়ে নিয়ে নিজের কাজ করতে লাগলো, কিন্তু তখনও চিত্রার রাগ কমেনি। ইডিয়ট, তুমি একটা কাজও ঠিক মতন করতে পারো না, আর এখন আমাকে শিখাতে হবে কিভাবে ঠিকভাবে হাঁটতে হয়। এখন এখানে দাঁড়িয়ে কি দেখছো? আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। এই বলে চিত্রা নূরের দিকে ঘুরে বিড়বিড় করে বলতে লাগলো, আমি জানি না তোমার চাচা এই ছেলেটির হাতে শ্রাবণীর হাত তুলে দিয়েছেন তখন কি ভেবে। আমাদের তো ভাগ্য খারাপ হয়ে গেল, ঘর জামাই হয়ে আমাদের উপর চলে আছে খালি। এটা জাভেরি পরিবারের বাড়ি। জাভেরি পরিবার বাংলাদেশের একটা বড় ব্যবসায়ী পরিবার। এই বিশাল এবং বিলাসবহুল বাড়িতে জাভেরি পরিবারের মতো একটি বড় পরিবার বাস করে এবং অনেক যৌথ পরিবারের মতো তাদের মধ্যেও প্রেম শুধুমাত্র দেখানোর জন্য। প্রায় প্রতিদিনই সকালটা শুরু হয় এমন একটা কলহল দিয়ে। আর কোনো ভুল হোক বা নাই হোক, দোষটা সব সময় কিন্তু নিলয়েরই। দোষটা সবসময় এই পরিবারের জামাই অর্থাৎ নিলয় তার মাথায় আসে, কিন্তু নিলয় কখনোই এটা মনে নেয়নি। প্রতিদিন সকালে সে অন্য কারোর ভুল মাথায় নিয়ে হাসি মুখে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। রুমাল দিয়ে হাত মুছতে থাকা নিলয় চিত্রার কথা শুনে হাত থেমে গেল। চিত্রার দিকে তাকিয়ে চোখ পড়ল পাশে দাঁড়িয়ে থাকা চাকরের দিকে। সে নিলয়ের দিকে করুণার দৃষ্টিতে তাকিয়েছিল, কিন্তু চাকরের মুখে একটা বুলিও ছিল না, বরং তার মুখে একটা মৃদু হাসি ফুটে উঠল এবং সে সাথে সাথেই তার ঘরের দিকে চলে গেল। সিঁড়ি দিয়ে ওঠার সময় নিলয়ের নজর পড়ল টেলিভিশনের ব্রেকিং নিউজের দিকে। ভানুশালী গ্রুপের লোকেশনের খবর শুনে সে চিন্তায় হারিয়ে গেল। তারপর চিত্রাও টিভির ভলিউম বাড়িয়ে বলল, আরে মা, ভানুশালী গ্রুপ শুধু ছোটখাটো শহরের নয়, এটা তো গোটা বাংলাদেশের সবচেয়ে বড় ব্যবসায়িক সাম্রাজ্য। তাদের সাথে এটা কিভাবে হতে পারে? আমরা তাদের সাথে একটি নতুন প্রকল্প শুরু করার কথা ভাবছিলাম। এই কথা শুনে নূর সঙ্গে সঙ্গে বললেন, বড় মা, চিন্তিত হচ্ছেন কেন? হয়তো এটা আমাদের জন্য একটা ভালো লক্ষণ। আমার মনে হয় আমাদের তাদের নতুন সিইওর সঙ্গে মোকাবিলা করার চেষ্টা করা উচিত। এইসব ভাবতে ভাবতে নিলয় তার রুমের আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখল। নিলয়ের মুখে একটা মৃদু হাসি ছিল, যা তার চোখের দীপ্তিকে আরো বাড়িয়ে দিচ্ছিল। তারপর নিলয়ের চোখ পড়ল শ্রাবণীর বাবা রসিক জাভেরির ড্রেসিং টেবিলে রাখা একটা ছবির দিকে। তারপর নিলয় সেদিকে তাকিয়ে বলল, শ্বশুরজি, আপনি কি দেখছেন? আপনার একটা প্রতিশ্রুতির জন্য আমাকে কি কি সহ্য করতে হচ্ছে। যাবার সময় আপনি আমার হাতে শ্রাবণী হাত দিয়েছিলেন এবং আমাকে একা একা এই বাড়িতে রেখেছিলেন তার মুখোমুখি হতে। কিন্তু আমিও সাহসী, তাই আমি আপনার স্ত্রী চিত্রাকে হাসতে হাসতে সহ্য করে নেব। আসল চ্যালেঞ্জ আপনার মেয়ে শ্রাবণীর মন জয় করা। তবে চিন্তা করবেন না, আমি তার হৃদয়ে আমার জায়গা তৈরি করেই ছাড়ব। একদিকে নিলয় তার গুরুজির সাথে কথা বলতে ব্যস্ত ছিল, তো অন্যদিকে বিছানায় সাইলেন্ট মোডে থাকা নিলয়ের মোবাইলটা ক্রমাগত ভাইব্রেট হচ্ছিল। কিন্তু নিলয় তার নিজের চিন্তায় হারিয়ে গিয়েছিল, তাই সে সেদিকে মনোযোগ যায়নি এবং সে তারপর গোসল করতে বাথরুমের দিকে চলে যায়। স্নান করার সময়ও নিলয়ের মনে শুধু ভানুশালী গ্রুপের কথাই চলছিল। নিলয়ের অজান্তেই তার ফোনে কার কল আসছিল তা সে জানত না, কিন্তু বিশ্বাস করুন, সেই কলটা নক্সের সারা জীবন পাল্টে দিতে চলেছে। শুধু নক্সের ফোন তুলতে দেরি ছিল। গোসল সেরে
নিলয় বাথরুম থেকে বের হলে তার ফোনটা আবারও ভাইব্রেট করতে শুরু করে, কিন্তু নিলয় বুঝতে পারার আগেই আবারও ফোনটা কেটে যায়। কাপড় বদলানোর পর অবশেষে যখন নিলয় তার মোবাইলটা তুলে নিল এবং দেখল একই নাম্বার থেকে 40টা মিসড কল এবং 10টা টেক্সট SMS এসেছে, তখন সে এটা দেখে অবাক হয়ে গেল এবং সাথে সাথেই সে মেসেজগুলো খুলে পড়তে শুরু করলো। নিলয়, প্লিজ ফোনটা ধরো। আমি জানি তুমি এখনো আমার ওপর রেগে আছো, কিন্তু আমি আমার ভুল বুঝতে পেরেছি। প্লিজ একবার আমার সাথে কথা বলো। এরকম অনেক মেসেজ ছিল এবং সব পড়ে নিলয় তার ফোন বিছানায় ছুঁড়ে দিয়ে দাঁত কিরমির করে রেগে বলল, বাহ, 2.5 বছর পর আমি আমার ভুল বুঝতে পারছি। আর সত্যি খুব অদ্ভুত দিন। নিলয় যখন সেই মেসেজগুলোর কথা ভাবছিল তখন আবারও একই নাম্বার থেকে কল এলো এবং এবার নিলয় তা উপেক্ষা না করে কলটা তুলে নিল এবং নিচু স্বরে বলল, হ্যালো। ফোনের দুই প্রান্তে কিছুক্ষণ নীরবতা, তারপর অপর প্রান্ত থেকে একজন বৃদ্ধের গলা ভেসে এলো, হ্যালো নিলয় বাবা। নক্স কয়েক সেকেন্ড চুপ করে থাকার পর কড়া গলায় বলল, হ্যালো মিস্টার যশোবদন। বৃদ্ধ তার নাম শুনে একটু লজ্জিত হলেন, কিন্তু যশবর্ধন আবারও আদর করে বলতে লাগলেন, কেমন আছো? তোমাকে অনেক মিস করছি বাবা। লোকটার কথা শুনে নিলয় তৎক্ষণাৎ ব্যঙ্গ করে বলল, আচ্ছা, আমাকে মনে করতে তোমার 2.5 বছর লেগেছে। তোমার কি আমাকে এত মনে পড়ে? নিলয়ের কটূক্তি শুনে লোকটি পুরোপুরি হতবাক হয়ে গেল। হুঁশ ফিরে পায়, আবারও বলতে শুরু করে, এই 2.5 বছর ধরে আমি প্রতিদিন এবং প্রতিটি রাত তোমাকে স্মরণ করে কাটিয়েছি। কেবল আমিই জানি যে আমি কিভাবে নিজেকে সামলেছি। হয়তো আমি এটার যোগ্য। আমার চোখের সামনে আমি যা ঘটতে দেখেছি তার ফল এইসব। প্রতিদিন আমি তোমার ছবি দেখি, আমি শুধু কাঁদি আর নিজেকে অভিশাপ দিই যে কিভাবে আমি আমার সামনেই অন্যায় ঘটাতে দিলাম। যশবর্ধনের কথা শুনে নিলয় একটুও বিশ্বাস করল না। কিছুক্ষণ মাথা ঠান্ডা করে চিন্তা করার পর নিলয় উত্তর দিল, বাজারে যে খবর চলছে তাই জানতে পারলাম। এই কথা শুনে যশবর্ধন হঠাৎ চুপ করে গেল, যেন মনে হলো নিলয় তার কৌশলটা ধরে ফেলেছে। হ্যাঁ, মানুষ সব রকমের জিনিস তৈরি করেই রাখে। এই কথাগুলো যশবর্ধনের মুখ থেকে বেরিয়েছিল, কিন্তু এবার তার কণ্ঠে উদ্বেগ স্পষ্ট শোনা যাচ্ছে। একটু থেমে যশবর্ধন কণ্ঠ নরম করে বলল, আমি তোমাকে কাজের কথা বলার জন্য ডাকিনি বাবা। আমি শুধু তোমার কণ্ঠ শুনতে চেয়েছিলাম। আমি জানি তোমার মন অনেক বড়। তুমি যত বড় ভুল করো না কেন, তুমি তোমার হৃদয়ে ক্ষোভ ধরে রাখবে না। নিলয় তার মনের উপস্থিতি দেখিয়ে বলল, কিছু মানুষ প্রায় বড় মনের মানুষকে বোকা মনে করাই ভুল করে, কিন্তু আপনি যশোবদন এই ভুলটি মোটেও করবেন না, তাই না? এই কথা শুনে যশবর্ধন বুঝতে পারলেন যে তার কাজ এত সহজে শেষ হবে না। শুধু তাই নয়, নিলয় তার কণ্ঠ শক্ত করে কথা বলতে থাকে, আপনি আমার সাথে যা করেছেন তার জন্য আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি এবং এগিয়ে চলছে, কিন্তু আমি সেই জিনিসটা কখনো ভুলতে পারি না। আমি আপনার সাথে আরও কোনো সম্পর্ক রাখতে চাই না। যশবর্ধন আবারও চেষ্টা করে বললেন, আমার ভাবনা চিন্তা এত কঠোর ছিল না, তাই না? আমি আমার নতুন জীবনে খুশি। কেন তুমি আমাকে এমন জায়গায় ফিরিয়ে নিয়ে যেতে চাও যেটা আমাকে শুধু কষ্ট দিয়েছে? নিজের কথা অটল থেকে নিলয় বলল। নিলয়ের কথা শুনে যশবর্ধন খানিকটা আবেগপ্রবণ হয়ে গেলেন। আমার কথা শুনে কি তোমার মনটা ভালো লাগছে না? আমার সাথে দেখা কি করতে ইচ্ছা করছে না? শুধু একবার আমার সাথে দেখা করো বাবা। আমি জানি না আমার আর কতদিন বাকি আছে। যশবর্ধন খুব ভালো করে জানতেন যে নিলয় যতই কঠিন হোক না কেন তার হৃদয় গলে যাবে। এরপর নিলয় বলল, ঠিক আছে, একবার এবং শেষবারের মতো। যশবর্ধনের সাথে সে একমত।
নিলয়ের কথা শুনে যশবর্ধনের আশা পুনর্জীবিত হলো এবং তিনি প্রফুল্ল হয়ে বললেন, ধন্যবাদ বাবা, আমি তোমার পছন্দের খাবার তৈরি করব, তোমার যা যা পছন্দ। নিলয় তৎক্ষণাৎ যশবর্ধনেরকে বাধা দিয়ে বলল, দরকার নেই, আমি বাসায় আসবো না, অফিসে দেখা হবে কোনো ঝামেলা ছাড়াই। ঠিক আছে, তাহলে কাল সকালে দেখা করি, আমি আমার গাড়ি পাঠাবো তোমাকে নিতে। যদিও নিলয়ের প্রস্তাব পছন্দ করছিলেন না যশবর্ধন, কিন্তু এই মুহূর্তে যশবর্ধনের নকশেরে খুব প্রয়োজন ছিল এবং এই কারণেই তিনি নিলয়ের কথা শুনছিলেন। প্রয়োজন নেই, আমি জানি ভানুশালী গ্রুপ অব ইন্ডাস্ট্রিয়াস অফিস কোথায়, আমি সেখানে পৌঁছে যাব, বাই। এই বলে নিলয় ফোনটা কেটে দেয়। যশবর্ধন গত 2.5 বছর কখনো নিলয়ের সাথে কোনো যোগাযোগ করেননি। নিলয় 2.5 বছর ভানুশালী গ্রুপের বাইরে ছিল, তাই এখন যখন ভানুশালী গ্রুপ ডুবে যাচ্ছে তখন যশবর্ধনের কেন নিলয়ের কথা মনে করছিল। এই ভেবে নিলয় আবারও বিভ্রান্ত হয়ে পড়ল। তৎক্ষণাৎ নিলয় তার ল্যাপটপ বের করে ইন্টারনেটের সাহায্যে ভানুশালী গ্রুপে কি চলছে তা জানার চেষ্টা করে। তবে নিলয় ভানুশালী গ্রুপের সাথে সম্পর্কিত কিছু পায়নি, কিন্তু তার হাতে কিছু একটা এলো, যা দেখে নিলয় চোখে দীপ্তি 4 গুণ বেড়ে গেল। জোরে হেসে নিলয় চিৎকার করে হাসতে লাগলো। নিলয় বিছানা থেকে উঠে পাগলের মতো নাচতে শুরু করে। সে ভুলে গিয়েছিল যে এই বাড়িটা তার নয়, এটা শুধুমাত্র তার শ্বশুর বাড়ি। এখন এই পাগলের কি হয়েছে? তার মধ্যে কোনো ভূত আসেনি তো? নিলয়ের হাসি শুনে চিত্রার মুড খারাপ হয়ে গেল। নিলয় কি দেখেছিল? এত কিছু দেখার পরেও নিলয় এত লাফালাফি শুরু করলো কেন? কি ছিল তার হাসির পেছনের রহস্য? 2.5 বছর পর কেন যশবর্ধনের নিলয়কে দরকার ছিল? নিলয় কি ভানুশালী গ্রুপকে ডুবে যাওয়ার থেকে বাঁচাতে পারবে? যদি হ্যাঁ হয়, তাহলে কি নিলয় বাঁচবে? যশবর্ধন ও নিলয়ের মিটিংয়ে কি হবে? নিলয়ের হাসি আর নাচের পাগলামি থামাচ্ছিল না। অন্যদিকে চিত্রার মনটা অস্থির হয়ে উঠছিল। এটা দেখে নূর বলল, এসব ছেড়ে দাও বড় মা, খাবার খাও, তোমার খাবার খাও। কেন সেই লোকটার পিছনে সময় নষ্ট করো? জানি না নিলয়ের হাতে কি লেগেছিল, কিন্তু তার দিনগুলো ঝড়ের মতো হয়ে গিয়েছিল। ভাই সাহেব তার ঘর থেকে বেরই হচ্ছিলেন না। সকাল থেকে সন্ধে হয়ে গেল, কিন্তু জাভেরি পরিবারের বাড়িতে তখন নিলয়ের পাগলামো শোনা যাচ্ছিল। এখন সেই পাগলামি শোনার কেউ ছিল না, সেটা আলাদা কথা। পরের দিন সকাল, অফিস টাইম শুরু হতে না হতেই নিলয় ভানুশালী গ্রুপের অফিসে পৌঁছায়। হঠাৎ অফিসে নিলয়কে দেখে ভানুশালী গ্রুপের কর্মীরা অবাক হয়ে যায় এবং এই নিয়ে কানাঘুষো শুরু করে। একজন ব্যক্তি নিলয়কে দেখে বলে, আরে দেখো দেখো, এ নিলয় না, কিন্তু সে এখানে কি করছে? অন্যজন ব্যক্তি বলে, আমি শুনেছি যে আজকাল সে দারিদ্র্যের চেয়েও খারাপ জীবন যাপন করছে। তখনও মানুষের মধ্যে কানাঘুষো চলছিল। হঠাৎ একজন লোক বলল, আমার মনে হয় বড় সাহেবের কাছে চাকরি চাইতে এসেছে। এই বলে জোরে জোরে হো হো করে হেসে ওঠে সবাই। একদিকে ভানুশালী গ্রুপের কিছু লোক নেক্সকে নিয়ে মজা করছিল, অন্যদিকে কিছু লোক ছিল যাদের নিলয়ের বাবার প্রতি অগাধ বিশ্বাস ছিল এবং তারা সবাই নিলয়কে দেখে খুব খুশি হয়েছিল। নিলয় ওসব লোকেদের হাবভাব দেখে নিলয়ও বুঝতে পেরেছিল যে সবাই তাকে নিয়ে কথা বলছে। সবাইকে উপেক্ষা করে নিলয় সোজা যশবর্ধন ভানুশালীর কেবিনের বাইরে গিয়ে দরজা খোলার অপেক্ষা করতে লাগলো এবং একটা দীর্ঘশ্বাস নিয়ে মনে মনে বলল, এই উট পাহাড়ের নিচে চলে এসেছি, এটাই সঠিক সময় এবং তার আমাকে দরকার, মজা আসা উচিত।
যদিও নিলয় বাইরে থেকে কেবিনের ভিতরে কিছু দেখতে পেল না। কেবিনে বসে থাকা যশবর্ধন অধীর আগ্রহ নিয়ে নিলয়ের জন্য অপেক্ষা করছিল। উনি যখনই তার কেবিনে কারোর আসার শব্দ শুনতে পায়, সাথে সাথেই চিয়ে ছেড়ে উঠে কেবিনের বাইরে তাকানোর চেষ্টা করে। তারপর কিছু ভাবার পর সে দরজা খুলতে গেল। এখন যশবর্ধন ভানুশালী আর নিলয় মুখোমুখি দাঁড়িয়ে আছে, কিন্তু দুজনের কেউই একটা শব্দ উচ্চারণ করল না। যশবর্ধন ও নিলয় মিটিং দেখে অফিসের অন্য কর্মচারীরা অবাক হয়ে গেলেন। এরপর কি হবে? তারপর যশবর্ধন ভানুশালী পুরো অফিস ঘুরে দেখেন, যা দেখে সবাই মুখ থুবড়ে পড়ছিল, কিন্তু তাদের কৌতূহল মেটেনি। এই কারণেই তারা দুজনে আবারও গোপনে দেখতে লাগলো। এদিকে যশবর্ধন ভানুশালী নিলয়ের হাত ধরে বলল, ভিতরে এসো নিলয় বাবা, আমরা আরামে বসে গল্প করি। নিলয় বোকা ছিল না, যশবর্ধনের ভঙ্গি সে খুব ভালো করেই বুঝতে পারছিল। যশবর্ধন ভানুশালী জোর করার পর নিলয় কেবিনের ভিতরে গিয়েছিল। যে নিলয় গতকাল পর্যন্ত চিত্রা ও শ্রাবণীর কটূক্তি শুনেছে, আজ সেই ভানুশালী গ্রুপের চেয়ারম্যান বিলাসবহুল কেবিনে বসে আছে। যশবর্ধন ভানুশালী নিলয়ের দিকে মনোযোগ দিয়ে তাকানো মাত্রই তার চোখের কোণ দিয়ে জল গড়িয়ে পড়ল এবং নিলয়ের দিকে তাকিয়ে আদুরে গলায় বলল, নিলয় বাবা কেমন আছো? তুমি কি কখনো আমাকে মিস করো না? নিলয় যশবর্ধন ভানুশালীর আবেগপ্রবণ কথার কোনো ইমফ্যাক্ট পড়েনি, কারণ তিনি জানতেন যে এ সবই দেখানোর জন্য ছিল। তাই তিনি খুব সহজ এবং সরাসরি ভঙ্গিতে কথা বলছিল। আমার মনে হয় এখন আমাদের সরাসরি কাজের বিষয়ে আসা উচিত। আপনি ইতিমধ্যে এসব কথা আমাকে গতকাল বলেছেন মিস্টার ভানুশালী। যশবর্ধন নিলয়ের এমন অভদ্র আচরণ দেখে হতবাক হয়ে প্রায় কাঁদতে কাঁদতে নিলয়কে বললেন, নিলয় বাবা তুমি আমার নাতি, আমি বুঝতে পারি কেন তুমি আমার সাথে এমন করছো। সবশেষে এটা আমার দোষ এবং আমার ভুলের শাস্তি আমার পাওয়া উচিত। কিন্তু আমি তোমাকে বলতে চাই যে গত কয়েক বছর ধরে প্রতিদিন আমি যেই একটি ভুলের শাস্তি আমি ভোগ করেছি। যশবর্ধন ভানুশালীর আবেগমাখা কথায় কোনো প্রভাব পড়েনি নিলয়ের উপরে এবং নিলয় বাস্তবে ফিরে এসে বললেন, আমরা দুজন ভালো করেই জানি যে আমরা এখানে এসব নিয়ে কথা বলতে আসিনি। সরাসরি কাজের কথাই বললেই ভালো হয়, না হলে চলে যাব। এই কথা বলার সাথে সাথে নিলয় তার চেয়ে ছেড়ে উঠে চলে যেতে লাগলো। তখনই যশবর্ধন তাড়াহুড়ো করে নিলয়ের হাতটা ধরে বলল, নিলয় বাবা প্লিজ যেও না, ভানুশালী গ্রুপের তোমাকে দরকার, আমার তোমাকে দরকার। তুমি কি তোমার দাদাকে ক্ষমা করবে না? যদিও নিলয়ের খুব রাগ হচ্ছিল, কিন্তু তার কাছে এই একটাই সুযোগ ছিল, সেখানে সে তার নিজের লজ্জাজনক জীবন পরিবর্তন করতে পারবে। এই ভেবে সে তার পা পিছিয়ে নিল এবং গিয়ে চেয়ারে বসল। তারপর যশবর্ধন নিলয়ের দিকে তাকিয়ে বলল, বাবা আমি জানি যে কয়েক বছর আগে আমি তোমার বাবার সাথে খুব কঠোরতা দেখিয়েছিলাম, কিন্তু এখন আমি আমার ভুল শুধরে নিতে চাই। তোমার বাবা কোম্পানিকে এত বড় করতে তার জীবনের সমস্ত রক্ত এবং ঘাম দিয়েছে, কিন্তু আজ এটি ডুবে যাওয়ার পথে। মিডিয়ার লোকেরা ইতিমধ্যে এই বিষয়টিকে জগাখিচুড়ি বানিয়ে দিয়েছে, যার কারণে আমাদের ক্লায়েন্টরাও চলে যেতে শুরু করেছে। নিলয় তার দাদাকে এতটা নিঃস্ব আর অসহায় এর আগে কখনো দেখেনি। তার চোখের জল থেকে সে বুঝতে পারল সে মিথ্যে বলছে না। নিলয় ভানুশালীকে তার সত্যি খুব দরকার, কিন্তু নিলয় দর্পণ ভানুশালীকে পছন্দ করে না, অর্থাৎ তার কাকা ভানুশালী গ্রুপের সিইও। দাদার কথা শুনে নিলয়ের দাদুর জন্য করুণা বোধ হতে লাগলো। তখনই নিলয় তার দাদাকে বলল, ঠিক আছে, তুমি আমার কাছে কি সাহায্য চাও? যশবর্ধন একটু ইতস্তত করে নিলয়কে বলল, আমি চাই তুমি এই কোম্পানিতে জয়েন করো এবং তোমার বাবার মতো সামলাও। নিলয় কিছুক্ষণ ভেবে তারপর বলল, এর মানে তুমি চাও আমি চাচার অধীনে কাজ করি? যশবর্ধন ধীরে ধীরে মাথা নেড়ে বলল,
যশবর্ধনের কথা শোনার পর নিলয় মনে মনে ভাবছিল, শুধু কারোর অধীনে কাজ করার জন্য যদি তাকে এভাবে ডেকে আনা হয় তাহলে ফোনেই তাকে সব বলে দিলে ভালো হতো। কিন্তু নিলয় এখানে আসার উদ্দেশ্য অন্য কিছু ছিল। সে তার দাদার দেওয়া প্রস্তাবে কিছুতেই রাজি ছিল না। তাই নিলয় মাথা তুলে তার দাদাকে বলল, দাদু, এখানে আপনার এবং কোম্পানির সুবিধার কথা, তাই আমার যদি সম্পর্কে এবং অনুশোচনার মতো শব্দগুলিকে পিছনে ফেলে রাখি তবে ভালো হবে। আমি তোমার সমস্যার সমাধান করতে প্রস্তুত, কিন্তু বিনিময়ে তোমাকে আমার জন্য এমন কিছু করতে হবে যা আমাকে সুখ দিতে পারে এবং আমার ও আমার বাবার হারানো সম্মান ফিরিয়ে আনতে পারে। আমি তোমার কাছে এর থেকে বেশি কিছু চাই না। তোমাকে সময়ে সময়ে আমার কিছু শর্ত পূরণ করতে হবে এবং বিনিময়ে আমি তোমাকে দেব। তুমি আমার কাছে কি চাও? নিলয়ের মুখ থেকে শর্ত শুনে যশবর্ধন চমকে গেলেন। ভ্রু কুঁচকে নিলয়কে বললেন, শর্ত? এখন কি নিজের লোকদের সামনে শর্ত রাখবে? নিলয় হাসি মুখে দাদাকে বলল, সেটা কি দাদু? গত 2.5 বছরে আমি জীবনে অনেক বিপত্তি থেকে শিখেছি যে এই পৃথিবীতে সোজা এবং সৎ হওয়ার সবচেয়ে কঠিন কাজ। তাই এখন আমাকে আজকের বিশ্বের পদ্ধতি অনুসরণ করে কথা বলতে হবে। সম্ভবত এটা আমার সর্বোত্তম স্বার্থ। এবং যাই হোক, আপনার আমাকে দরকার, আমার আপনাকে দরকার নেই। নিলয়ের তীক্ষ্ণ কথা শুনে যশবর্ধন ভানুশালী চমকে উঠলেন এবং সঙ্গে সঙ্গে নিলয়কে জিজ্ঞাসা করলেন, ঠিক আছে, বলো তুমি আমার কাছে কি চাও? এই প্রশ্ন শুনে নিলয়ের মুখে একটা দ্যুতির হাসি ফুটে উঠল, কিন্তু আবেগকে সংযত রেখে নিলয় তার প্রথম শর্ত দিল। আমার প্রথম শর্ত হলো, আমি যদি এই কোম্পানিতে আবার যোগদান করি তাহলে আমি এই কোম্পানির নতুন সিইও হব। নিলয়ের প্রথম শর্ত যশবর্ধনকে অবাক করে দিয়েছিল এবং সে অবাক হয়ে পড়ল। কি বলছো তুমি? নিলয়, তুমি তোমার মামার জায়গা কিভাবে নিতে পারবে? দাদার কথা শুনে নিলয় হেসে বিদ্রূপ করে বলল, চাচা যেমন আমার বাবার জায়গা নিয়েছিল, আমি জানতাম যে আপনি চাচার ব্যবসা বাঁচাতে আমাকে এখানেই ডেকেছেন। মনে হচ্ছে আপনি এখনো আপনার ভুল বুঝতে পারেননি দাদু। নিলয়ের কথা শুনে দাদা কিছুক্ষণ ভেবে বললেন, ওরকম নয় বাবা। কিন্তু আর এরপরেই ভাবনায় হারিয়ে গেলেন যশবর্ধন। চেতনায় ফেরার পর বললেন যশবর্ধন, ঠিক আছে, বলো তোমার বাকি শর্ত কি? নিলয় তার দ্বিতীয় শর্ত জানিয়ে বলল, আমার দ্বিতীয় শর্ত হলো, আমি তখনই কোম্পানিতে ফিরে আসব যখন আমি কাজ করার সম্পূর্ণ স্বাধীনতা পাব এবং কেউ আমাকে প্রশ্ন করবে না যে কোম্পানির টাকা কোথায় যাচ্ছে। এসব আমার একার অধীনে হবে। তবে শর্তগুলো এখনও শেষ হয়নি এবং সম্ভবত কখনো হবে না। এই সংস্থাটিকে আমার নিয়মে মেনে চলতে হবে। যশবর্ধন নিলয়ের এই কথায় কিছুক্ষণ ইতস্তত করলেও তারপর বললেন, তোমার শর্ত শুনে মনে হচ্ছে তুমি আমার কাছ থেকে কিছু একটা প্রতিশোধ নিচ্ছ, কিন্তু আমি তোমার এই শর্তগুলি মেনে নিচ্ছি। এই অফার হাতের বাইরে যেতে দিতে পারেনি নিলয়। তাই আজ সে কঠোর হতে তার দাদুর সামনে তার মনের সমস্ত রাগ উড়িয়ে দিল এবং ভাগ্যক্রমে আজই সময় নিলয়ের পক্ষে ছিল। যশবর্ধন নিলয়ের এই রূপটি প্রথম দেখছিল। তিনি নিলয়কে খুব সাধারণ মনে করেছিলেন এবং তিনি ভেবেছিলেন যে নিলয়ের সাথে কথা বলা খুব সহজ হবে। কিন্তু তার সাথে দেখা করার পর তার সমস্ত চিন্তা ভুল প্রমাণিত হয়েছিল। হয়তো সে বুঝতে পেরেছে যে নিলয় সব জেনে গেছে। সে কি জানতে পেরেছে? এর জন্য আমাদের আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এরপর যশবর্ধন তার টেবিলে রাখা পানির গ্লাসটা তুলে নিয়ে পানি খেয়ে নিলয়কে বললেন, আমি জানি না তোমার এই সত্যগুলি তোমার চাচাকে কিভাবে প্রভাবিত করবে, তবে তোমাকে সত্যি বলতে আমার কাছে আর কোনো অপশন নেই। তুমি আগামী সপ্তাহ থেকে ভানুশালী গ্রুপের নতুন সিদই পদে যোগ দিতে পারো। কথোপকথন শেষ হতে না হতেই যশবর্ধন মাথা নিচু করে নিল, কিন্তু নিলয় সেখানে পুরোপুরি
প্রস্তুত হয়ে এসেছিল। তাই নিলয় তার দাদুর সামনে একটা চুক্তিপত্র রাখল এবং তাকে সই করতে বলল। চুক্তিপত্র দেখা মাত্রই যশবর্ধন মুখ তুলে নিলয়কে বলল, এটা কি? আমাকে বিশ্বাস করো না? নিলয় কোনো আবেগ ছাড়াই তার মতামত ব্যক্ত করল। আমার পরিবারের সাথে যা কিছু ঘটেছে তারপরে আমি শুধুমাত্র আপনার স্বাক্ষর বিশ্বাস করতে পারি এবং আমি এই কাগজে একটি অনুলিপি নিয়ে এসেছি। যত তাড়াতাড়ি সম্ভব এই ফর্মগুলো সম্পূর্ণ করুন। আর হ্যাঁ, আমার কথাগুলো মনে নেবেন না। যতই হোক সম্পর্কে আপনি আমার দাদু আর আমি আপনার নাতি। এতটুকু করতে পারেন হয়তো, এতে আপনার আফসোস কমে যেতে পারে। নীলার কথা শুনে যশবর্ধন কলমটা তুলে নিয়ে চুক্তিপত্রে সই করলেন। মুচকি হেসে নিলয় ওই কেবিন থেকে বের হয়ে এলো এবং যাওয়ার সময় চুক্তিপত্রের কপি যশবর্ধনের হাতে তুলে দিল। অফিস থেকে বের হতেই নিলয়ের মুখে এক অদ্ভুত খুশির ছাপ। 4 বছর আগে যখন নিলয় কলেজ থেকে পাশ করে শ্রাবণীর বাবার সাথে কাজ শুরু করেছিল, তখন কেবল শ্রাবণীর বাবাই জানতেন যে নিলয়ের পুরো নাম নিলয় ভানুশালী। এবং শুধু তাই নয়, কলেজে পড়ার সময় তার বন্ধুদের কাছেও তার সম্পর্কে কোনো তথ্য ছিল না। নিলয় শ্রাবণীর বাবার সাথে কাজ শুরু করার সময় শ্রাবণীর সাথে দেখা হয়েছিল এবং সে প্রথম দেখাতেই তার প্রেমে পড়ে গিয়েছিল। কিন্তু সে জানতো না যে এত ভালোবাসা থাকার সত্ত্বেও সে যখন শ্রাবণীকে বিয়ে করবে এবং সে বিয়েতে অপমানিত জীবন ছাড়া কিছুই পাবে না। এসব ভাবতে ভাবতে নিলয় আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলল, যদিও আমি এত তাড়াতাড়ি শ্রাবণীকে আমার সত্যটা বলবো না, আজ আমি অনুভব করছি যে আমার ভিতরে কিছু পরিবর্তন হয়েছে। যেমন আমার হাতে কিছু শক্তি এসেছে এবং এখন আমি তাদের জবাব দিতে পারি। যারা আমাকে নিয়ে আজ পর্যন্ত হাসছে, বিদ্রোহ শুরু হয়ে গেছে এবং এখন দেখা যাক আর কি কি হয়। অন্যদিকে বাসায় গিয়ে শ্রাবণী ও চিত্রা অবাক হয়ে যায় যে নিলয় তাদের না জানিয়ে হঠাৎ কোথায় উধাও হয়ে গেছে। চিত্রা সোফায় বসে টিভি দেখছিল এবং শ্রাবণী এক কোণে বসে ল্যাপটপে অফিসের কিছু কাজ করছিল। শ্রাবণী চিত্রাকে চিৎকার করে জিজ্ঞাসা করল, মা, নিলয় কোথায়? সে কি তোমাকে কিছু বলে গেছে? চিত্রা শ্রাবণীর কথায় জবাব দিয়ে বলল, আমার জানা ছিল না। গতকাল থেকে তার চেহারা বদলে গেছে। সে রাক্ষসের মতন হাসছে, নাচছে। তার সম্পর্কে কেউ কিছু জানে না শ্রাবণী। সে দুষ্টু হয়ে যাচ্ছে। আমার মনে হয় তাকে লাইনে আনতে হবে। লাইনে আনতে হবে অর্থাৎ চিত্রা ও শ্রাবণী নিলয়কে একসঙ্গে কি করার পরিকল্পনা করছিল, আর তারা কি এখন নিলয়ের কোনো ক্ষতি করতে পারবে? শ্রাবণী বা নিলয়ের বন্ধুরা কেউই নিলয়ের সম্পর্কে জানত না। এর কারণ কি হতে পারে? নিলয় কি চুপচাপ ও হিংস্র থাকতে পছন্দ করছিল? বাই দ্য ওয়ে, নিলয় রাক্ষসের মতো নাচতে নাচতে হাসার কারণ কি ছিল? ভাই কি লটারি জিতেছেন? মায়ের কথা শুনে শ্রাবণী রেগে লাল হয়ে গেল এবং সাথে সাথে ল্যাপটপ বন্ধ করে বলল, এই লোকটা সবসময় কাজের সময় উধাও হয়ে যায়। আমি 1 সপ্তাহ আগে তাকে রমণিক ভাইয়ের দোকান থেকে সেটটি আনতে বলেছিলাম এবং সে ভুলে গিয়েছিল। আজ ভাবছিলাম ওকে নিয়ে অফিসে যাব, কিন্তু ভদ্রলোক বাসায় নেই। আম্মু, কি এটা? এটা কি আমার ভাগ্যেই ঘটবে? তুমি আমাকে ওই ছেলের সাথে বিয়ে দিলে কেন? তাহলে একটা কথা বলি, উপরে যাওয়ার এত তাড়া আছে তোর? চিত্রার কথা শুনে শ্রাবণী বিভ্রান্ত হয়ে গেল, সাথে সাথে বলল, না তো, মোটেও না। তাহলে চুপচাপ বসে থাকো, কারণ উপরে যাওয়ার পরই শুধু তোমার বাবাই তোমার এই প্রশ্নের উত্তর দিতে পারবে। তোমার সাথে আমার ভাগ্যও পুড়ে গেছে। চিত্রার এই কথা বলার পর সাথে সাথে শ্রাবণী অবাক হয়ে বলল, কামান মম, এটা কি কোনো মজা করার টাইম? আমি কি মজা করছি নাকি তুমি মজা করছো? ওকে অফিসে নিয়ে যেতে হবে কেন শুনি? শেষবার নিয়ে যাওয়ার সময় কি হয়েছিল মনে আছে?
তুমি কি আবার নিজেকে নিয়ে মজা করতে চাও? অফিসে যাওয়ার ব্যাপারে চিত্রা তখনই হতভম্ব হয়ে এই সব বলল। শ্রাবণী একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তুমি খুব চিন্তা করো, আমি ওকে অফিসের ভিতরে নিয়ে যাব না। সে আমাকে নামিয়ে জুয়েলার্সের দোকানে দিয়ে বাড়ি চলে আসবে, এটাই। এর চেয়ে বেশি তার সাথে আড্ডা দিতে আমার কোনো আগ্রহ নেই। যখন চিত্রা আর শ্রাবণী নিলয়কে গালি দিচ্ছিল, হঠাৎ নিলয় সেখানে এলো। কিন্তু সে দুজনকেই উপেক্ষা করে ভিতরে চলে যাওয়াটাই শ্রেয় মনে করল। নিলয়ের মনোভাব দেখার মতো। শ্রাবণী যখন দেখলো নিলয় তাকে উপেক্ষা করে তার রুমের দিকে চলে যাচ্ছে, শ্রাবণী তখন আরো রেগে গেল। সেই সাথে চিত্রা নিলয়কে ঠাট্টা করে বলল, এই যে নবাবজাদা, ঘুরে বেরিয়ে ঘরে এসেছেন। আর হ্যাঁ, এখানে আলোচনা চলছে আপনার কর্মহীনতা নিয়ে, বুঝুন। শ্রাবণীর অফিসে যেতে দেরি হচ্ছিল, তাই সে চিত্রাকে বিরক্তি নিয়ে বলল, আম্মু প্লিজ, এখন না, এখন আমার অফিসে যেতে দেরি হচ্ছে। বিহান নিশ্চয়ই আমার জন্য সেখানে অপেক্ষা করছে। বিহানের নাম শুনে নিলয়ের মুখ ফ্যাকাশে হয়ে গেল। আনিকা নিলয়ের ফ্যাকাশের মুখটা দেখে পুরোপুরি উপেক্ষা করে তাকে বলল, দেখো, তুমি অস্বস্তির পর্যায়ে চলে গেছো। আজ আমি তোমাকে শেষ সুযোগ দিচ্ছি। তুমি আমার সাথে অফিসে এসো এবং সেখান থেকে ফেরার সময় রমনিক ভাইয়ের দোকান থেকে আমার সেটটি নিয়ে যেও। এখন চলো, তোমার কারণে আমাকে অনেক দেরি হয়ে গেছে। তোমার কারণে আমার অনেক দেরি হয়ে গেছে। নিলয় মাঝে মাঝে চিত্রার সাথে তর্ক করত, কিন্তু তার স্ত্রী শ্রাবণীর সাথে কখনো ঝগড়া হয়নি। কিছুক্ষণের মধ্যে শ্রাবণী অফিসে পৌঁছে যায়। শ্রাবণীও নিলয় গাড়ি থেকে নামার সময় শ্রাবণীকে দেখল। তার কাছে অনেক ফাইল। সে যদি অফিস থেকে কাউকে ফোন করে তাহলে আরো বেশি সময় নষ্ট হবে, তাই সে নিলয়ের দিকে তাকিয়ে তাকে ভিতরে আসতে বলল। এসব নিয়ে ভিতরে আয়। শ্রাবণী এগিয়ে যাচ্ছিল আর নিলয় তার সাথে সহকারীর মতো তার পিছনে পিছনে হাঁটছিল, শ্রাবণীর ব্যাগ আর লাগেজ হাতে নিয়ে। শ্রাবণী যখন তার কেবিনে পৌঁছায় তখন তার বন্ধু এবং ব্যবসায়িক অংশীদার বিহান বাজাজ তার জন্য অপেক্ষা করছিল। দোস্ত শ্রাবণী, কোথায় ছিলে? জানো, আমি তোমার জন্য গত 1 ঘন্টা ধরে অপেক্ষা করছি। নিলয়ের বিহানের কথা মনে মনে বলল, এই লোকটার মাথায় এতটা খালি যে 1 ঘন্টা ধরে বসে আছে আমার বউ শ্রাবণীর অপেক্ষায়। মুখে ক্ষমা চেয়ে শ্রাবণী বলল, বিহান, আমি খুব দুঃখিত দোস্ত। কিছু লোকের কারণে আমার বাড়ি থেকে বের হতে দেরি হয়ে গেছে। শ্রাবণীর কথা শুনে ঘণ্টাখানেক অপেক্ষার বিষয়ে বিহানের অভিযোগ মুহূর্তের মধ্যেই উধাও হয়ে গেল এবং সে শুধু শ্রাবণীর দিকে তাকিয়ে হাসছিল। আজ তাকে খুব খুশি দেখাচ্ছে আর শ্রাবণী ওর খুশির দিকে খেয়াল করছিল। বিহান, তুমি এত হাসছো কেন? কোনো লটারি জিতেছো? শ্রাবণী বন্ধু হিসেবে বিহানকে মজা করে লটারির বিষয়ে জিজ্ঞাসা করছিল, কিন্তু বিহান তাকে উত্তর দিয়ে বলছিল, হ্যাঁ, এইরকম কিছু ভাবতে পারো। তোমার আশা কি লটারির চেয়ে কম নাকি? বিহানের কথা শুনে শ্রাবণী ও নিলয় দুজনেই চমকে গেল। নিলয় বিহানের দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে বলল, ভাই, ভুলে যাবেন না যে আপনি অফিসে আছেন, আর বন্ধুত্বের সীমাও ভুলে যাবেন না। নিলয়ের কথা শোনার পর শ্রাবণী নিলয়ের দিকে তাকিয়ে তাকে চুপ করিয়ে দিয়ে বলল, তুমি মাঝে কথা বলো না। তারপর বিহানের দিকে তাকিয়ে বলল, আমি বুঝতে পারিনি তুমি কি বলতে চাইছো বিহান। বিহান বুঝতে পেরে গিয়েছিল যে শ্রাবণী তার কথায় কিছুটা আনকমফোর্টেবল ফিল করছে, তাই সে দ্রুত প্রসঙ্গ পাল্টে বলল, আরে এইসব বাদ দাও, আজ আমি এত খুশি কেন? এটা গুরুত্বপূর্ণ বিষয় নয়। গুরুত্বপূর্ণ বিষয় হলো আমি তোমার জন্য একটি উপহার নিয়ে এসেছি শ্রাবণী। এই বলে বিহান আরো কিছু খুশি হতে লাগলো। তারপর ব্যাগ থেকে একটা নেকলেস সুন্দর বক্সে করে বের করে শ্রাবণীর সামনে রেখে বলল,
এই দেখো শ্রাবণী, তোমার জন্য একটি রেয়ার হীরার নেকলেস। হীরের নেকলেসটা দেখে শ্রাবণী অবাক হয়ে বিহানকে বলল, এটা কি আমার জন্য এনেছো বিহান? হীরের নেকলেসটা দেখে প্রথমে নিলয়ও অবাক হয়ে গেল। তারপর কিছুক্ষণ মনোযোগ দিয়ে দেখার পর গম্ভীর গলায় বলল, এটাই সেই দুর্লভ নেকলেসটার কপি। এটা আসল নেকলেস নয় শ্রাবণী। শ্রাবণী জানতো না নিলয় ভানুশালী পরিবারের ভানুশালী গ্রুপের বিরল হীরের ব্যবসা করে। আর নিলয় যেহেতু ভানুশালী গ্রুপের একজন ছিল, তাই সে ডায়মন্ডকে খুব ভালোভাবেই বুঝতে পারছিল। নিলয় তার কাজটা সঠিক উদ্দেশ্য নিয়ে করছিল, কিন্তু নিলয় যা বলছিল তা শ্রাবণী পছন্দ করেনি। শ্রাবণী রেগে নিলয়ের দিকে তাকিয়ে বলল, তুমি চুপ করো, আর কতবার বলবো মাঝে কথা বলো না। নীলার কথা শোনার পর বিহান বুঝতে পেরেছিল সে এখন প্রথম কপি নেকলেস বলে শ্রাবণীকে বোকা বানাতে পারবে না। তাই সে নিজেই শ্রাবণীর কাছে স্বীকার করে বলল, হ্যাঁ, এই নেকলেসটি রেয়ার নেকলেস নয়, কিন্তু এটি আসল হীরা দিয়ে তৈরি। শুধু এর গুণমান বিরল হীরার থেকে একটু কম। তবে শ্রাবণী, আমি যখন বিরল হীরার নেকলেসটি পাবো, আমি অবশ্যই এটি তোমার জন্য নিয়ে আসব। বিহানের কথা শুনে নিলয় হাসতে লাগলো আর বলল, এটি একটি ভালো রসিকতা। আপনি যে হীরার নেকলেসটির কথা বলছেন তার মাত্র 10টি টুকরো আমাদের দেশে পাওয়া যায়। আপনি এই সস্তা হীরের নেকলেসটি ফিরিয়ে দিন। আমার মনে হয় না এই লোকটি পারবে তার প্রতিশ্রুতি রক্ষা করতে। আর এমন একজনের কাছ থেকে হীরের নেকলেস কেনই কিনবে যখন তোমার কাছে আমার মতো সত্যিকারের হীরা আছে? আজ বিহানের কর্মকাণ্ডে শ্রাবণী বেশি অবাক হলো। সে হঠাৎ নিলয়ের সবকিছু উত্তর দেওয়ার সাহস কোথা থেকে পাচ্ছে। নিলয় কিছু একটা ব্যাপার বোঝার চেষ্টা করে তারপর আবারও শ্রাবণীকে চুপ করিয়ে দিয়ে বলল, তুমি কি একটু চুপ থাকবে? নিলয় মুখ খোলার আগেই বিহান ভেবেছিল যে নেকলেসটা দেখার পরে শ্রাবণী তার প্রেমে পড়ে যাবে। অবশ্য সে তাকে একটা হীরের নেকলেস দিচ্ছিল, সেটা কোনো ছোট ব্যাপার নয়। এই কারণে সে ইতিমধ্যে এসে শ্রাবণীর কেবিনে বসে তার জন্য অপেক্ষা করছিল। কিন্তু সে বেচারা কি করে জানবে যে নিলয় তার পুরো খেলাটাই নষ্ট করে দেবে। এখন যখন তার রহস্য ফাঁস হয়ে গেছে, তখন তার আর কি করার আছে? শান্তভাবে বসে থাকা ছাড়া আর কিছুই করার ছিল না। বিহানে এই বোকামির জন্য শ্রাবণীও বিব্রত বোধ করছিল। বিহান শ্রাবণীকে একটা বিশ্রী অবস্থার মধ্যে ফেলেছিল। একই সাথে শ্রাবণীও বিহানের উপরে রাগ অনুভব করছিল। বিহানের নকল নেকলেস দেওয়ার কি দরকার ছিল? কিন্তু এই সময় শ্রাবণীর কাছে বিহানের সান্ত্বনা ছাড়া আর কোনো উপায় ছিল না। শ্রাবণীর কোম্পানি ভালো চলছিল না এবং ক্ষতি কাটিয়ে উঠতে বিহানের মতো একজন ব্যবসায়িক অংশীদারের খুব প্রয়োজন ছিল। শ্রাবণী সেই নেকলেসের বক্সটা বন্ধ করে ব্যাপারটা সামলাতে গিয়ে বলল, তো কি হয়েছে যদি এটি একটি নিম্নমানের হীরার নেকলেস হয়? এটি একটি স্বাভাবিক জিনিস। সবাই সেই বিরল হীরার নেকলেস কিনতে পারে না, তাই না? কারণ আমাদের দেশে মাত্র 10টি হীরার নেকলেস আছে এবং যতদূর আমার মনে আছে গত বছর সেই হীরার নেকলেসগুলির মধ্যে একটি নিলাম হয়েছিল যার মূল্য ছিল 1.5 থেকে 2 কোটি টাকা। আমি জানি না ওই হীরার নেকলেসটা কে কিনেছে, কিন্তু বিহান, তোমাকে কোনো দুর্লভ হীরার নেকলেস আনতে হবে না। এটাও খুব সুন্দর, আমি আমার শোকেসে রাখবো। থ্যাংক ইউ ফর ইয়োর গিফট। শ্রাবণীর কথা শুনে বিহান তোতা পাখির মতো উড়ে গেল। এই নেকলেসটা কিনতে গিয়ে সে রীতিমতো ঘামছে। একটু খেয়াল করলে দেখা যাবে বিহানের মাসিক আয়ও কম ছিল না। কিন্তু সত্যিকারের বিরল হীরের নেকলেস কেনাটা কি রসিকতা নয়? ভুলে যাও ছেলে বিহান, শ্রাবণীকে ইমপ্রেস করতে করতে তুমি গরিব হয়ে যাবে। নিলয় শ্রাবণীর মন খারাপ দেখে নিজের কাজের অনুশোচনা বোধ করতে লাগলো আর ভাবতে লাগলো এত বড় কিছু হয়ে যাওয়ার পরেও শ্রাবণী বিহানকে সাপোর্ট করছে। নিলয়ের জীবন বদলে গিয়েছিল,
কিন্তু সে তার বদলে যাওয়া জীবন এত সহজে তার স্ত্রীর কাছে প্রকাশ করতে চায়নি। সে শ্রাবণীকে পেতে চেয়েছিল, তার মন জয় করতে চেয়েছিল। এসব ভাবতে ভাবতে নিলয় শ্রাবণীর দিকে তাকিয়ে ওর আরও কাছে গিয়ে বলল, শ্রাবণী, আমি আজ পর্যন্ত তোমাকে কোনো উপদেশ দিইনি, কিন্তু আজ তোমাকে বলছি, এই লোকটা তোমাকে মুগ্ধ করার জন্য একটা সস্তা হীরার নেকলেস এনেছে। এমন লোকের সাথে তোমার কথা বলা উচিত নয়। আমি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি, একদিন আমিও আপনার জন্য এটি সত্যি করে বিরল হীরার নেকলেস নিয়ে আসব, এবং এর জন্য আমাকে যতই কষ্ট করতে হোক না কেন তা আমি করব। শ্রাবণীর কাছে তার অনুভূতি প্রকাশ করার পর নিলয় আর শ্রাবণীর উত্তরের জন্য অপেক্ষা না করে তার কেবিন থেকে বেরিয়ে গেল। নিলয় যখন ঘুরে শ্রাবণীর দিকে তাকালো, সে দেখল শ্রাবণী তার দিকে তাকিয়ে আছে। প্রেম না হলেও অন্তত শ্রাবণীর দৃষ্টি আকর্ষণ করতে পেরেছিল নিলয়। এটাকে ছোট জয় ভেবে নিলয় কদম এগোতে থাকে অফিসের দিকে। বিয়ের 2.5 বছর পর এই প্রথম শ্রাবণীর অনুভব করল যে নিলয় তার জন্য যুদ্ধ করছে। নিলয় এই রূপ দেখে শ্রাবণী চমকে গিয়েছিল। আজ প্রথমবারের মতো শ্রাবণীর মনে হয়েছিল নিলয় তাকে সত্যি অনেক ভালোবাসে। নিলয়কে আমার থেকে দূরে রেখে আমি কি কোনো ভুল করছি? কিন্তু শ্রাবণী বিহানের দিকে তাকিয়ে নিজেকে বাধা দিয়ে মনে মনে বলল, আমি কি ভাবছি? বিহান আমার ব্যবসায়িক অংশীদার, একজন পুরুষ বিনিয়োগকারী। কি হবে যদি নিলয়ের এই কাজের কারণে বিহান আমার কোম্পানি থেকে পিছিয়ে যায়? না, নিলয়ের কারণে আমার এত বছরের পরিশ্রমকে বৃথা যেতে দিতে পারি না। আমার নিলয়কে দরকার নেই, আমার বিহান দরকার। এখন সকালের সময় এবং সমস্ত কর্মচারীরা তাদের কাজ নিয়ে ব্যস্ত ছিল, কিন্তু নিলয়কে আত্মবিশ্বাসের সাথে বাইরে যেতে দেখে সবাই তার দিকে তাকিয়ে কথা বলতে শুরু করে। এমনকি কেউ কেউ কাজ ছেড়ে ফিসফিস করতে শুরু করে। অন্যদিকে এই সময় শ্রাবণীর রাগ চরম পর্যায়ে ছিল। আজ প্রথমবারের মতো নিলয় তার সাথে খারাপ ব্যবহার করেছে, তাই সেও নিলয়কে অনুসরণ করে কেবিন থেকে বেরিয়ে এসেছিল। সেখানে কর্মরত সকল কর্মচারীরা যখন তাদের পরিচালকের এভাবে রাগ বেরিয়ে যেতে দেখে, তাদের মুখে প্রশ্নবোধক চিহ্ন দেখা দিতে শুরু করে। এর আগে শ্রাবণী নিলয়কে থামিয়ে কিছু বলবে, সে সময় শ্রাবণীর চোখ তার স্টাফের উপরে পড়ে এবং কোনো রকমে সে তার রাগ ভিতরে চাপা দেয়। ততক্ষণে শ্রাবণী তার পিছনে আসতে দেখে নিলয়ও তার পা থামিয়ে নেয়। এবার যখন নিলয় এবং শ্রাবণী চোখ মেলে, শ্রাবণী সব ভুলে রেগে গেল এবং ক্ষিপ্ত হয়ে উঠল, কিন্তু কণ্ঠ খুব নিচু রেখে শ্রাবণী নিলয়কে বকাঝকা করতে লাগল। নিলয়, এটা কেমন পাগলামি? কে দিয়েছে আমার ব্যাপারে তোমাকে অযৌক্তিক উপদেশ দেওয়ার এত অধিকার? তোমার সাহস কি করে হলো? তোমাকে এখানে এনে আমি ভুল করেছি, এখন চুপচাপ চলে যাও এখান থেকে। ফার্স্ট। শ্রাবণীর কণ্ঠ দমে গেলেও তার কথা রাগ স্পষ্ট দেখা যাচ্ছে। নিলয় শ্রাবণীর এই কথার জবাব দিল না। সে জানত সে যতই কথা বলবে ততই শ্রাবণীর রাগ বাড়বে। শ্রাবণীকে তার যা বলার ছিল সে তাকে আগেই বলে দিয়েছিল, বারবার তর্ক করে লাভ নেই। কোনো রকমে শ্রাবণীর রাগ দমন করে ব্যাপারটা শেষ করার চেষ্টা করলেও কিন্তু সে জানত ব্যাপারটা সবে শুরু হয়েছে। বিহানের পিছন থেকে রাগী ভঙ্গিতে বেরিয়ে এসে কড়া গলায় বলল, আরে দাঁড়া, কোথায় যাচ্ছিস? যে নিলয় গত 2.5 বছরে একটা শব্দ উচ্চারণ করেনি, আজ সেই নিলয় শ্রাবণীকে উপদেশ দিচ্ছে কেমন করে। নিলয়ের সাহসের আড়ালে কে লুকিয়েছিল? নিলয়ের অপমান দেখে শ্রাবণী নিলয়ের জন্য তার মনে কিছু হবে, নাকি শ্রাবণী শুধু তার ব্যবসা নিয়েই পড়ে থাকবে? কি হবে বিহান আর নিলয়ের মধ্যে? বিহান কি রেগে গিয়ে নিলয়ের উপর আক্রমণ করতে যাচ্ছিল?
এমন হলে কি শ্রাবণী নিলয়কে বাঁচাবে, নাকি বিহানের কৌশলটা উল্টে পরিদর্শিত হবে? বিহানের রাগ তার চোখে স্পষ্ট দেখা যাচ্ছে, যা দেখে শ্রাবণীও অবাক হয়ে গিয়েছিল। কিন্তু শ্রাবণী বিহানকে থামতে বা শান্ত করার কোনো চেষ্টাই করেনি। সম্ভবত সেও তামাশা উপভোগ করতে চাচ্ছিল। নিলয় প্রথমে শ্রাবণীর সামনে বিহানকে প্রকাশ করে এবং তাকে সম্পূর্ণভাবে বিব্রত করে। তারপর নিলয় নিজের স্ত্রীকে পরামর্শ দেয়, যা সে গত 2.5 বছরে আগে কখনো দেয়নি। কিন্তু শ্রাবণীর মিথ্যে কথা শুনে নিলয়ও এখন আর কিছু বলতে চায় না। সেই কারণে সে বিহানের কণ্ঠকে পুরোপুরি উপেক্ষা করে এগিয়ে গেল। বিহান নিলয়ের এই মনোভাব সহ্য করতে না পেরে তার গতিবেগ বাড়িয়ে নিলয়ের পিছনে যেতে লাগলো এবং নিলয়কে লিফটে যাওয়ার আগেই বিহান তার হাত ধরে ফেলল, তাকে থামিয়ে দিয়ে বলল, আরে কোথায় পালাচ্ছিস? এতক্ষণ ধরে ডাকছি, শুনতে পাস না? তুই কি কানে কালা নাকি? বিহান ঠিক নিলয়ের সামনেই ছিল। তার চোখ রাগে লাল হয়ে গেছে। নিলয় তার কথার কোনো জবাব দিল না। তার মানে এই নয় যে নিলয় যেভাবেই হোক ভয় পেয়েছে। এমনিতেও এখন নিলয় কাউকে ভয় পাওয়ার দরকার বলে মনে করল না। কিন্তু যেহেতু নিলয় তখনও শান্ত ছিল, তাই বিহান আরেকবার কথা বলার সুযোগ পেয়ে গেল। তুই আমার সামনে আমার উপহার নিয়ে মজা করলি কিভাবে? আমি নিশ্চিতভাবে বলতে পারি যে তুই নিজেকে বিক্রি করলেও তুই সেই নেকলেসটি কিনতে পারবি না, খালি বড় বড় কথা বলে। এবং দ্বিতীয়ত, তোর নিজের বাজারের মূল্য জানা উচিত, জিরো গোল্লা। নিলয় তখন সবার সামনে হট্টগোল করার মেজাজে ছিল না, কিন্তু কেউ যখন আপনার নীরবতার সুযোগ নিতে শুরু করে তখন কথা বলার প্রয়োজন হয়ে পড়ে। নিলয় আঙুল তুলে পিছনের দিকে ইশারা করে বলতে শুরু করে, প্রথমত, এই যে পিছনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি আমার স্ত্রী, তাই আপনি তার থেকে দূরে থাকলে ভালো হবে। দ্বিতীয়ত, আমার স্ত্রী আপনার মতো একজনের কাছ থেকে হীরার নেকলেস দেবার দরকার নেই, আমি তাকে এনে দিতে পারি। তাই এই জন্য ঢং বন্ধ করো। এই বলে নিলয় এবার পিছনে ফিরে শ্রাবণীর দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, আর হ্যাঁ, তৃতীয়ত, পকেটে নোট না থাকলে ঠাট্টা করে দেখাবেন না, কোনো দরকার নেই। নিলয়কে বিহান তার স্ব্যাগ দেখাতে বাধ্য করেছিল। এই বলে নিলয় বিহানের এক পাশ ঠেলে দিয়ে অফিস থেকে বেরিয়ে গেল। বিহান ওখানে দাঁড়িয়ে রইল, কিন্তু এত অপমান করার পরে ওখানে থাকার কোনো মানেই হলো না। শ্রাবণী বিহানকে কিছু বলার আগেই বিহান সাথে সাথেই লিফটের বোতাম টিপে লিফটের ভিতরে চলে গেল। নাটক শেষ হওয়ার পর শ্রাবণীও অফিসের ভিতরে চলে গেল। এটা ছিল অনজি কর্পোরেশনের অফিস, যার চেয়ারম্যান ছিল শ্রাবণী। কেবিনে যাওয়ার পর শ্রাবণী রেগে ফুঁফিয়ে উঠল। তার চলন্ত চোখের সামনে শুধু নিলয়ের মুখটা ভেসে উঠছিল। আর যখনই সে নিলয়ের কথা ভাবছিল তখনই তার রাগ বাড়তে থাকে। গত কয়েক মাস ধরে শ্রাবণের কোম্পানির অবস্থা ভালো ছিল না। সে ম্যানেজ করার আপ্রাণ চেষ্টা করছিল, কি করবে বুঝে উঠতে পারছিল না। তারপরে বিহানের সাথে তার বন্ধুত্ব হয়, আর তখন সে জানতে পারে বিহান অনেক বড় পরিবারের সদস্য এবং এখান থেকে শ্রাবণী বিহানকে ফাঁদে ফেলতে শুরু করে। এবং আজ বিহান শুধুমাত্র কোম্পানির ব্যবসায়িক অংশীদার নয়, বরঞ্চ বিহান একজন বিনিয়োগকারী এবং বিহানের কারণেই শ্রাবণীর কোম্পানি এখনও চলছিল। বিহানের সাথে বন্ধুত্ব করা শ্রাবণীর পক্ষে সহজ ছিল না। অনেক পাপড় পাকানোর পরেই সে তার কাজ হাসিল করেছে। সবকিছু ঠিকঠাকই চলছিল শ্রাবণীর প্ল্যান অনুযায়ী, কিন্তু আজ নিলয় সব নষ্ট করে দিল। বিহানকে এরকম কিছু বলার কি দরকার ছিল? মিথ্যে বললে তো সবকিছু সমস্যার সমাধান হয়ে যেত। এখন জানে না সে তার কোম্পানিতে বিহানার অর্থ বিনিয়োগ করবে কি না। এখন শ্রাবণী তাকে কিভাবে বানাবে? ভুল করে যদি সে তার টাকা ফেরত দিতে বলে, তাহলে অনজি কর্পোরেশনের বড় সমস্যায় পড়বে। তারপর কি হবে?
জাবেরি পরিবারের দেখভাল ভালো করে কিভাবে করবে। এইভাবে ভাবতে ভাবতে শ্রাবণী নিজের উপরে খুব রাগ করতে লাগলো। আসল দোষটা ওরই ছিল। কেন সে নিলয়কে তাদের মাঝখানে আনলো? নিলয়কে অফিসে নিয়ে আসার কি দরকার ছিল? আজ যদি সে নিলয়কে সঙ্গে না আনতো তাহলে বিহান এখনো তার সঙ্গেই বসে থাকতো। অঞ্জি কর্পোরেশনের অফিস থেকে বেরিয়ে আসার পর নিলয় খুব খুশি লাগছিল। সকালটা ভালোই শুরু হয়েছে এবং নিলয় এই শুরুটা চালিয়ে যেতে চাচ্ছিল। তারপরে হঠাৎ নিলয়ের ফোনটা বেজে উঠল এবং সে স্ক্রিনের দিকে তাকিয়ে দেখল দাদুর নাম্বার। তখন তার মুখে একটা তুতি হাসি ফুটে উঠল। হ্যাঁ মিস্টার ভানুশালী, আমি আপনাকে ফোন করতে যাচ্ছিলাম। কল ধরতেই নিলয়ের দাদু বলল, ঠিক আছে নিলয় বাবা, তোমার দাদুর কথা মনে পড়ছে? ইয়াশবর্ধনের এই কথার সাথে সাথে নিলয় হেসে উত্তর দিল, তুমি কি মজা করছো? আমি জানি তুমি আমাকে কোনো কাজের জন্য ফোন করছো। আমিও তোমাকে কাজের জন্য ফোন করতেই যাচ্ছিলাম। নিলয়ের কথা শুনে ইয়াশবর্ধনের মনের খুশি হঠাৎ মিলিয়ে গেল। ঠিক আছে, তাহলে কাজের কথা বলা যাক। আগামী সপ্তাহ থেকে তুমি ভানুশালী গ্রুপের নতুন সিও চেয়ারে বসতে চলেছ। তার আগে আজ আমি একজন বিশেষ ব্যক্তির সাথে আপনার মিটিং ঠিক করেছি। আমি আপনাকে হোয়াটসঅ্যাপে ঠিকানা দিয়েছি। আমি চাই আপনি একবার দেখা করে নাও। ইয়াশবর্ধন বলল, ঠিক আছে, কারো সাথে দেখা করতে আমার কোনো সমস্যা নেই, তবে তোমাকে আমার এই দুটি শর্ত পূরণ করতে হবে। আমি আজ যে কোনো পরিস্থিতিতেই একটি রেয়ার হিরের নেকলেস চাই এবং দ্বিতীয় শর্তটি আমি তোমাকে হোয়াটসঅ্যাপ করছি। এই শর্তটিও সমানভাবে জরুরি এবং কাজটি দ্রুত করা উচিত। নিলয় পয়েন্ট টু পয়েন্টে কথা বলছিল এবং তার মনোভাব ছিল আকাশচুম্বন, যা ইয়াশবর্ধন মোটেই পছন্দ করছিলেন না। নিলয়, তোমার কি মনে হয় না তোমার চাহিদা দিন দিন বাড়ছে? তুমি এখনো ভানুশালী গ্রুপে যোগ দাওনি। আমি জানি না তুমি জয়েন করে কি করবে। দৃঢ় কণ্ঠে বললেন ইয়াশবর্ধন। আমার চাহিদা বাড়ছে। আপনিও নিশ্চয়ই আপনার একটা দাবি পূরণের জন্য এই মিটিং ঠিক করেছেন। কাম অন দাদু, ইট ইজ অলওয়েজ গিভ অ্যান্ড টেক। আমি আপনাকে হোয়াটসঅ্যাপ আমার দ্বিতীয় শর্ত দিচ্ছি, শুধু করুন। এই বলে নিলয় কণ্ঠটা কেটে দিল। তুমি অনেক বড়। ইয়াশবর্ধন তার কথা বলার আগেই সে বিপ বিপ টোনে শুনতে শুরু করলো। নিলয় ইয়াশবর্ধনের ভুল সম্পর্কে পুরোপুরি সচেতন করে দিয়েছিল এবং ইয়াশবর্ধনের সেই অনুভূতিতে সমাহিত হতে দেখা যায়। ফোন কেটে দিতেই নিলয় দেখল তার হোয়াটসঅ্যাপে 3টে SMS এসেছে। একটা ছিল তার দাদুর, বাকি দুটো তার স্ত্রী শ্রাবণীর কাছ থেকে। শ্রাবণী তাকে 10,000 টাকা পাঠিয়ে দিয়েছে এবং লিখেছে, মলে যাও এবং কিছু সুন্দর জামাকাপড় কিনে নিয়ে এসো। আমি চাই না যে তোমার কারণে আমার পরিবার বিব্রত হোক, যেখানে সেখানে শুধু ভিখারির মতো থাকে। আসলে আজ শ্রাবণী বাড়ির পরিবারের সবাইকে নিয়ে ডিনার করতে যাবে এবং গতবারে যখন নিলয়ের কারণে তাদের অনেক সমস্যায় পড়তে হয়েছিল, তাই সে এবারে চায় না। তাই এবারে সে নিলয়কে অগ্রিম টাকা পাঠিয়ে দিয়েছিল যাতে জাবেরি পরিবারকে আর অন্যান্য অতিথিদের মধ্যে নিলয়কে নিয়ে কোনো সমালোচনা না হয়। না হলে চিত্রা এবং শ্রাবণীকে তাদের মুখ বন্ধ রাখতে হতো। ও বাবু, এখন তোমাকে 10,000 টাকা পাঠানোর দরকার নেই। মনে মনে ভাবতে ভাবতে নিলয় আর তার দ্বিতীয় শর্তটা ইয়াশবর্ধনকে জানিয়ে দিল। মেসেজটা পাঠানোর পরেই নিলয়ের ফোনটা পকেটে রেখে রাস্তার ধারে গিয়ে একটা ট্যাক্সি থামানোর জন্য হাত বাড়ালো। একটা ট্যাক্সি এসে থামতেই নিলয় সেই ট্যাক্সিতে বসলো। ট্যাক্সি ড্রাইভারকে বলল গোল্ডেন ডোরমেন্ট সোসাইটিতে যেতে। গোল্ডেন ডোরমেন্ট সোসাইটি শুধুমাত্র বাংলাদেশে নয়, পুরো বিশ্বের অন্যান্যতম বিলাসবহুল সোসাইটি ছিল। এই সোসাইটিতে 4টে সুইমিং পুল ছিল। সেখানে সব ধরনের প্রবেশাধিকারীরা ছিল এবং ধনীদের জন্য আলাদা সুইমিং পুল ছিল। কিছু পেন্ট হাউসও ছিল। সব ঘরেই ছিল বিলাসবহুল এবং পুরো সুইটের সৌন্দর্য এই সোসাইটিটা থেকে পরিমাণ করা যায়। আসলে এই জায়গায় এখানে নিলয়ের দাদা আজ তার জন্য একটা গোপন বৈঠক বসিয়েছিল।
কিন্তু নিলয় কার সাথে দেখা করতে যাচ্ছে সে সম্পর্কে তার কোনো ধারণাই ছিল না। নিলয় সেখানে পৌঁছায়। লোকটি ফুলবিলার বাগানে বসে আছে। ফুলবিলার বাগানে বসে থাকা লোকটিকে দেখে তার রাগ ফুটতে শুরু করলো। যার সাথে দেখা করতে এসেছে সে আর কেউ নয়, তার চাচা দর্পণ ভানুশালী। নিলয় তার চাচার কাছ থেকে জানতে পারার সাথে সাথেই সেখান থেকে চলে আসতে যাচ্ছিল, কিন্তু নিলয়ের পা বাড়াতেই হঠাৎ করে তার কানে একটা আওয়াজ শুনতে পেল। নিলয়, প্রায় 2.5 বছর আগে তোমার সাথে শেষবার দেখা হয়েছিল। তোমাকে আগের চেয়ে অনেক ভালো এবং আত্মবিশ্বাসী দেখাচ্ছে। এখন যেহেতু দর্পণ ভানুশালী নিলয়ের সাথে কথা বলতে শুরু করেছিল, নিলয় কাউকে অসম্মান করতে চায়নি। নিলয় পদক্ষেপ দর্পণ ভানুশালীর দিকে এগোতে লাগলো। তারপরে নিলয় বেশি কথা বলতে চায় না এবং চাচার মুখ তো একদমই দেখতে চায় না, তাই তার দিকে না তাকিয়ে নিলয় বলল, দর্পণ কাকা, সোজা নিজের পয়েন্টে আসুন। ভানুশালী পরিবার এখন আমার কাছে কি চায়? আপনি যদি ভাবেন যে আপনার সাথে কথা বলার পরেও আমি ভয়ে ভানুশালী গ্রুপ নতুন সিও হতে অস্বীকার করব, তবে এটা আপনার একটা ভুল ধারণা। আমি এমন কিছু করব না, তাতে কোনো সন্দেহ নেই। দর্পণ ভানুশালীর সামনে অকপট্য মতামত ব্যক্ত করার পর নিলয় পা বাগানের দিকে দরজার দিকে এগোতে লাগলো। কিন্তু নিলয় দরজায় পৌঁছানোর আগেই 2 জন শক্তিশালী প্রহরী তার সামনে এসে তাকে থামিয়ে দিল। সেই 2 জন শক্তিশালী গার্ড সামনে দাঁড়িয়ে থাকতে দেখে নিলয়ের মুখে একটা হাসি ফুটল এবং এই হাসির ধরন দেখে তার চাচা এবং সেই হাসিটা ধরে রেখে নিলয় তার চাচার দিকে তাকিয়ে বলল, আপনি জানেন যে আপনি আমাকে খুব বেশি বিরক্ত করতে পারবেন না। আপনি যে উদ্দেশ্যে আমাকে এখানে ডেকেছেন না, ভুলে যাবেন না যে আমাকে আপনি এখানে ডেকেছেন। ভুলে যাবেন না যে আমার খেতান এন্টারপ্রাইজ শেয়ার আছে, যা আপনি এবং দাদা আমার বাবাকে কিনতে নিষেধ করেছিলেন, এবং তারপরে কি হয়েছিল সেটা তো আপনি আমার থেকে ভালো বলতে পারেন। কিন্তু আজ সেই একই শেয়ারগুলো আপনার ভানুশালী গ্রুপ অফ কোম্পানিকে বাঁচাতে চলছে, এবং যদি আমার কিছু হয়ে যায় তবে আপনি যা চান তা আপনার সর্বাত্মক প্রচেষ্টা সত্ত্বেও ঘটবে না। তাই আপনি যদি অপ্রয়োজনীয় প্রচেষ্টা না করেন তবে এটি ভালো হবে। ভানুশালী গ্রুপ অফ কোম্পানিজ পুরো পৃথিবীর একটা বড় নামকরা কোম্পানি ছিল। ছোট থেকে বড় প্রতিটি ব্যবসায়ীর কাছে ভানুশালী গ্রুপের সম্পর্কে সমস্ত তথ্য ছিল। 4 বছর আগে বাজারে তাদের প্রতিযোগিতা দেওয়ার মতো কেউ ছিল না, কারণ তখন ভানুশালীর সিইও ছিল নিলয়ের বাবা অর্থাৎ জিতেন ভাই ভানুশালী। জিতেন ভাই ব্যবসার সমস্ত এবিসিডি জানতেন এবং এই কারণেই তিনি খৈতান এন্টারপ্রাইজের 40% শেয়ার কিনেছিলেন। ভবিষ্যতে বাজারে কি ধরনের মোড় নেবে এবং তারা এটা পুরোপুরি সুবিধা নিতে চাচ্ছিল, কিন্তু দর্পণ ভানুশালী এবং যশবর্ধন ভানুশালী এটা পছন্দ হয়নি এবং তারা কিছু না ভেবেই ওরা 2 জন মিলে জিতেন ভাই ভানুশালীকে গ্রুপ থেকে বেরিয়ে আসার পথ দেখিয়ে দিয়েছিল। জিতেন ভাই চলে যাওয়ার পর নিলয়ের চাচা দর্পণ ভানুশালী ভানুশালী গ্রুপের সিইও হিসেবে দায়িত্ব নেন, কিন্তু তার কোম্পানি পরিচালনা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছিল। এখন তার দরকার ডুবন্ত ব্যবসাকে দাঁড় করানোর জন্য সাহায্যের। যখন তিনি জানতে পারেন জিতেন ভাইয়ের কেনা সেই শেয়ারগুলো বাজারে অনেক আলোড়ন সৃষ্টি করেছে, তাই আজ ভানুশালী পরিবারের নিলয়ের কথা মনে পড়ল। এখন আপনারা সবাই নিশ্চয়ই জানতে পেরে গেছেন কেন এবং কিভাবে নিলয়ের ভিতরে এই শক্তিশালী পরিবর্তন চলে এসেছিল। হ্যাঁ, নিলয় 2 হাতেই তেলে ভরা এবং এই মুহূর্তে কেউ নিলয়ের সাথে পাল্লা দিতে পারবে না। নিলয়ের কথা শুনবার পর চাচা দর্পণ আরও একবার হতভম্ব হয়ে গেলেন। নিলয় যে খৈতান এন্টারপ্রাইজের সব কথা জানাবে তা সে ভাবেনি। নিলয়কে সে কাঁচা লেবু ভেবেছিল, আর সে এখন বড়োয়া পাক্কা বাদাম হয়ে গেল।
এখন নিলয়ের সাথে তার তালগোল পাকানোর কোনো কারণই ছিল না। তাই 2 প্রহরী সংকেত দিলেন তিনি। তাদেরকে নিলয়ের পথ থেকে সরে যেতে বললেন এবং সেই 2 প্রহরী সরে যেতেই নিলয় কদম সেই পুল ভিলার থেকে সরে যেতে লাগলো। গোল্ডেন ডোমেন সোসাইটি থেকে বেরিয়ে আসার পর নিলয় যখন তার ফোন চেক করলো, তখন তার এক বন্ধুর কাছ থেকে তার হোয়াটসঅ্যাপে একটা বার্তা এসেছিল, যাতে লেখা ছিল, আরে তুই কোথায়? তুই কি আসছিস? দেরি করিস না। কিছুক্ষণ পর নিলয় কোথায় যাচ্ছিল, নিলয়ের কোন বন্ধুর এন্ট্রি হতে যাচ্ছিল, নিলয় কি আজ জাভেরি পরিবারের পার্টিতে অংশ নেবে না? তা না হলে এরপর শ্রাবণী এবং চিত্রার রিয়াকশন কি হবে? সেই ডিনার পার্টিতে কি হতে যাচ্ছে? ইয়াশবর্ধন কি দুর্লভ হিরেন নেকলেস নিলয়ের সে শর্ত পূরণ করবে? নিলয়ের দ্বিতীয় শর্তটা কি হবে? নিলয়ের চাচা কি নিলয়কে এইভাবেই সিইও হতে দেবে, নাকি তিনি তাদের কৌশল বুঝতে সক্ষম নন? আসলে আজ শ্রাবণী ফ্যামিলি গেট টুগেদারে যাওয়ার আগে নিলয়কে তার হাই স্কুল রিউনিয়নে যেতে হবে। গ্র্যাজুয়েশনের এতগুলো বছর পর এই প্রথম নিলয় তার স্কুল বা কলেজে যাবে। রিউনিয়নে গিয়ে নিলয় এতগুলো বছর পর তার কোনো বন্ধুদের সাথে দেখা করবে। রিউনিয়ন পার্টির কথা ভাবতে ভাবতে নিলয় তার পুরনো সব সহপাঠীর কথা মনে করতে লাগলো, যাদের সাথে সে স্কুলে মজা করত। আজ নিলয় তাদের সবার সাথে আবারও দেখা করতে যাচ্ছিল, আর এই কথা ভেবেই নিলয় উত্তেজিত হয়ে উঠেছিল। নিলয় তার স্কুলের দিনগুলো খুব ভালো থাকতো তা নিয়ে ভাবতে শুরু করে। ছোটবেলার সেই সমস্ত স্মৃতির কথা, সমস্ত মুহূর্তের কথা তার চোখের সামনে নাচতে শুরু করে। ক্লাস বাঙ্কিং করার জন্য স্যারদের কাছ থেকে বকুনি খাওয়া এবং বকাঝকার পর বন্ধুদের সাথে হাসতে থাকা, মারামারি করে কান্নাকাটি করা। তারপর যখন বধূ রেগে গিয়ে কথা বলা বন্ধ করে দেয়, তখন তাকে গিয়ে সরি বলা। ছোটবেলাটাও খুব নিষ্পাপ ছিল। নিলয় এই সময় স্কুল আর তার মজার কথাগুলো মনে করছিল। সে বুঝতে পারছিল যে সেই জগৎটা এই জগতের থেকে কতটা আলাদা। বইয়ের বোঝা কাঁধে থাকার সত্ত্বেও জীবনটা কত সুখের ছিল তা ভেবে নিলয়ের মুখের হাসি আরো উজ্জ্বল হয়ে উঠেছিল। নিলয় বিশ্বাসই করতে পারছিল না যে সে এত তাড়াতাড়ি বড় হয়ে গেছে। মনে হচ্ছিল এইসব যেন গতকালকেরই ঘটেছে। শুধু তাই নয়, স্কুলের দিনগুলোতে শাস্তির কারণে বেঞ্চে দাঁড়িয়ে ক্লাসের সবার সাথে হাসাহাসি করা, ক্লাসের প্রতিটি মেয়েকে তার বন্ধুর শালিকা বলে ডাকা, বন্ধুদের সাথে ক্যান্টিন থেকে প্যাটিস সমোসা খাওয়া, তারপর আজকে পার্টিতে কে কি দেবে তা নিয়ে ঝগড়া করা, খেলাধুলো করা, পড়ালেখার বন্ধুদের সাথে পাল্লা দেওয়া। যেন স্কুল ছিল নিজেদের মধ্যে পুরো একটা পৃথিবীর মতো। দুনিয়ার ভয় ছিল না, পৃথিবীর সাথে যুদ্ধ করার ইচ্ছেটাও ছিল না। নিলয় তার স্কুলের দিনে যতটা খোলামেলাভাবে জীবনযাপন করত, তারপর এতটা খোলামেলা জীবনযাপন করার সুযোগই পায়নি। এসব ভাবনা নিয়ে নিলয় সামনের দিকে এগোচ্ছিল। এমন সময় হঠাৎ তার কিছু মনে পড়ল এবং সে মনে মনে বলল, ও শিট, শিবানী যদি ওখানে থাকে। আসলে শিবানী সেই মেয়ে ছিল যাকে নিলয় তার স্কুলের সময় থেকে পছন্দ করত এবং সে তার কাছে যাওয়ার জন্য অনেক পাপড়ও বেলেছে। কিন্তু শিবানী যখন এটা জানতে পেরেছিল, তখন সে নিলয়কে অনেক বকাঝকা করেছিল। শিবানী একজন রসায়ন শিক্ষকের মেয়ে ছিল এবং নিলয় যখন 7ম শ্রেণীতে পড়ত তখন স্কুলে এসেছিল। শিবানীকে দেখেই তার সহপাঠীরা কি বলতো তা এখনো মনে আছে নিলয়ের। এই ধরনের মেয়ে শুধু স্বপ্নেই পাওয়া যায়। সবাই শিবানীর সাথে কথা বলতে চাইতো, আর চাইবে নাই বা কেন। শিবানী খুবই সুন্দরী ছিল, তাই নিলয় প্রথম দেখাতেই তার প্রেমে পড়ে গিয়েছিল।
কিন্তু এটা আলাদা কথা যে নিলয় তার সাথে কেমিস্ট্রি সেট করতে পারেনি। নিলয় সব বন্ধুরা তাকে শিবানীর নামে জ্বালাতন করত, কিন্তু একবার বকাঝকা খাওয়ার পর নিলয়ের মন থেকে শিবানীর ভূত দূর হয়ে যায় এবং সে আর কখনো শিবানীর কাছে যাওয়ার কথা ভাবেনি, এমনকি চেষ্টাও করেনি। এই কারণেই স্কুল প্রেমের গল্পগুলো স্কুল শেষ হওয়ার সাথে সাথেই শেষ হয়ে গিয়েছিল। স্কুলের পর নিলয় শিবানীকে কয়েকবার ফেসবুক এবং ইনস্টাগ্রামে দেখেছে এবং তার সাথে দেখা করারও চেষ্টাও করেছিল, কিন্তু শিবানীর সাথে দেখা করার পর তার খোঁজ খবর শেষ হয়ে যায়। যদিও এখন নিলয়ের হৃদয়ে শিবানীর জন্য কোনো স্থান নেই, তবুও সে আবার বিব্রত হওয়ার থেকে এড়োতে যাচ্ছিল। রিইউনিয়নের কথা ভেবে নিলয় শিবানীর সাথে দেখা করতে ভয় পেয়েছিল, কিন্তু সে রিইউনিয়নের পার্টির জন্য দেরি করতে চায়নি। যত তাড়াতাড়ি সম্ভব রেডি হয়ে পার্টিতে যাওয়ার জন্য রওনা দিতে হবে। নিলয় রাস্তার ধারে দাঁড়িয়ে ট্যাক্সির জন্য অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই নিলয় একটা ট্যাক্সিও পেয়ে গেল। এখন নিলয় আর আগের নিলয় নেই, ট্যাক্সি করে যাতায়াত করছিল, কিন্তু তার ভিতরে একটা প্রচন্ড আত্মবিশ্বাস চলে এসেছিল। ট্যাক্সিতে বসে সারাটা পথ তার প্রিয় গান গুনগুন করতে থাকলো। তার হৃদয়ে একটা শান্ত ভাব ছিল যা তাকে আরো বড় হতে পরামর্শ দিচ্ছিল। অন্যদিকে শিবানী এনজি কর্পোরেশনের মিটিং রুম থেকে বের হয়ে আসছিল। তাকে খুব গম্ভীরভাবে দেখা যাচ্ছিল, যেন মনে হচ্ছিল কোম্পানির ফলাফলের কোনো উন্নতি হয়নি। ক্যাফেটেরিয়ার পাশে দিয়ে যাওয়ার সময় সে কিছু কর্মচারীদের দেখতে পেল। পাশ দিয়ে যাওয়ার সময় সে শুনতে পেল কিছু কর্মচারীরা কথা বলছে। তারা সবাই নিলয়কে নিয়ে কথা বলছে। এটা দেখে শিবানীর চোখ বড় বড় হয়ে গেল। অফিসের কর্মচারীরা অফিস টাইমে কাজ না করে ক্যাফেটেরিয়ায় বসে আড্ডা দিচ্ছিল। আসলে শিবানী তার কর্মচারীদের অনেক বেশি সুযোগ দিয়ে রেখেছিল। শিবানী আস্তে আস্তে ক্যাফেটেরিয়ার ভিতরে চলে গেল। সে দেখল কিছু মহিলা কর্মচারী সমস্যা উপভোগ করছে। সেই মহিলাটাই তার ফোনে কিছু একটা দেখতে দেখতে একটানা হাসছে। শিবানী আস্তে আস্তে তাদের দিকে এগিয়ে গেল। সে যে পিছনে দাঁড়িয়েছিল সে সম্পর্কে কারোর কোনো ধারণাই ছিল না। তারা ফোনে চলতে থাকা ভিডিওগুলো দেখতে শুরু করে। শিবানী এটা দেখে অবাক হয়ে গেল যে তার কাছে কাজ করার কর্মচারীগুলো তাকে নিয়ে মজা করছে, কারণ তারা যে ভিডিওগুলো দেখছিল তা সে সময়ের ছিল যখন শিবানী নিলয়কে বাইরে বেরিয়ে যেতে বাধা দিচ্ছিল। তারা এক একজন নিজের কথা বলতে শুরু করে। বন্ধু, আমি হাসতে হাসতে মরে যাব। এই পৃথিবীতে অনেক আজব মানুষও আছে, তার মনোভাব থেকে কাজ তো কিছুই করে না, কিন্তু দেখো এখানে আমাদের ম্যাডামকে রাখতে চলতে এসেছে। আমি তো অনুভব করেছিলাম যে ম্যাডাম নিশ্চয়ই এই লোকটাকে ছেড়ে চলে গেছেন, কিন্তু এখন দেখছি যে এই লোকটা ম্যাডামের মাথায় নাচতে শুরু করেছে। এবছরে কিছুই বদলায়নি। এর সাথেই অন্য মহিলা কর্মচারী কথাটা বলতে শুরু করেন। সত্যি আমাদের চেয়ারম্যানের প্রশংসা করা দরকার, কারণ এই লোকটি তার তুলনায় কিছুই নয়। মাঝে মাঝে তো আমার মনে হয় এই দুইজনের বিয়ে হলো কিভাবে। আর বিয়ের কথা তো ভুলেই যাও, 2 বছরে ওদের ডিভোর্স হয়নি। এটা দেখে আরো অবাক হলাম। তারপর তৃতীয় মহিলা কর্মচারী পানি খেতে খেতে বলেন, আমি আজ একটু তাড়াতাড়ি অফিসে এসেছিলাম, দেখলাম ওই লোকটা ম্যাডামের পিছু পিছু কেবিনের দিকে আসছে। তখন তাকে দেখে আমার একজন চাকরের মতো মনে হয়েছিল, কিন্তু যখন সে বাইরে ছিল তখন তার মনোভাব ছিল ভিন্ন। এবং হ্যাঁ, সে বিহান স্যারের আনা হীরের নেকলেসটিকে নকল বলে এবং তার উপর সে ম্যাডামকে প্রতিশ্রুতি দেয় যে সে ম্যাডামকে আসল দুর্লভ হীরের নেকলেস দেবে। হ্যাঁ, আমি বুঝতে পারছি না যে সে তার জীবনে কখনো হীরা দেখেছে, অকারণে রত্ন ভান্ডার হিসেবে ঘুরে বেড়াচ্ছে। থামো বন্ধু, আমি হাসতে হাসতে মরে যাব। ও ঈশ্বর, আমাকে তুলে নাও। যদিও চতুর্থ মহিলা কর্মচারীর মন্তব্য করেননি, তিনি তার সহকর্মীদের কথা শুনে খুব মজা পাচ্ছিলেন এবং মুহূর্তটি অনেক উপভোগ করছিলেন। আরে বন্ধুরা, তোমাদের কি মনে আছে 1 বছর আগে সেই লোক
লোকটি তার ইলেকট্রিক স্কুটি নিয়ে অফিসে এসেছিল। মনে হচ্ছিল যেন সে তার ভাঙা স্কুটারটা মেরামত করতে পারছে না এবং আজ সে গয়নার ব্যবসা হয়ে হিরে পরীক্ষা করতে এসেছে। বারে ভাই বা, এই পৃথিবীতে অনেক মিথ্যুক আছে এবং ম্যাডামের লোকটিকে মিথ্যুক নাম্বার 1 বলে দেওয়া উচিত। বাম দিকে বসে থাকা উমাও বা কেন চুপ করে থাকবে? আরে বন্ধু, মিথ্যে কথা বলে সে তার হৃদয়কে সান্ত্বনা দিচ্ছে হয়তো। তোমরা শুধু শুধু এই লোকটার পেছনে লাগছো। এই কথা বলে উমাও জোরে হাসতে লাগলো এবং উমার সাথে সাথে সেখানে বসে থাকা অন্যান্য লোকেরাও জোরে জোরে হাসতে লাগলো। তারপরে হঠাৎ উমা পিছনে ফিরে তাকাতেই দেখলো শ্রাবণী পিছনে দাঁড়িয়ে তাদের সব কথাবার্তা শুনছে। তখনই উমা সবাইকে শান্ত করার চেষ্টা করলো। হঠাৎ শ্রাবণীকে দেখে সবাই অবাক হয়ে গেল। উমা শ্রাবণীর রাগটা খুব ভালো করেই জানত এবং সাথে সাথেই হস্তক্ষেপ করে বলল, সরি ম্যাডাম, আমরা তো এমনই। এর থেকে বেশি উমারাও আরো কথা বলার সাহস পায়নি। যে মেয়েটি সবচেয়ে বেশি হাসছিল সে নিচু গলায় বলল, ম্যাডাম, যখন ওনার সাথে কথা বলছেন তখন সরু গলি বার করে বেরিয়ে যাই চলো, তা না হলে আর সুযোগ পাবো না। একথা শুনে সবাই একে একে স্থান ছেড়ে চলে গেল। শুধুমাত্র উমা বাকি রইল। সে সম্পূর্ণ নির্বাক ছিল। শ্রাবণী কিচ্ছু বলল না। ওর তীক্ষ্ণ দৃষ্টি সবাইকে ভয় দেখানোর জন্য যথেষ্ট ছিল। কোনো রকমের সুযোগ পেয়ে উমাও সেখান থেকে চলে গেল। উপস্থিত থাকা সবাই চলে যাওয়ার পর শ্রাবণীও সেখান থেকে চলে গেল এবং সবাই ওখান থেকে চলে যাওয়ার পর আনিকা নিঃশব্দে মনে মনে রাগ নিয়ে সেখান থেকে চলে গেল কেবিনে। ওখানে গিয়ে তার রাগ নিয়ন্ত্রণ করা তার পক্ষে খুব কঠিন হয়ে গিয়েছিল। সে রাগ করে কি করবে বুঝতে পারছিল না। শ্রাবণী যখন অনিয়ন্ত্রিত হয়ে পড়ে তখন সে তার হাতে রাখা কফির মগটা পুরো জোরে দেওয়ালে ধাক্কা দেয়। এমনটা প্রায়ই ঘটত, তাই অফিসে কর্মরত লোকেরা অভ্যাস হয়ে গিয়েছিল। তারা জানতো যখনই শ্রাবণী খুব রেগে যায় তখনই সে জিনিস ভাঙচুর করে রাগ কমানোর জন্য। শ্রাবণীর রাগ আরো বেড়ে যায়। সে বুঝতে পারে না কিভাবে সে তার কর্মচারীদের তার সম্পর্কের কথা বলার থেকে আটকাবে। সে কারোর পিছনে গিয়ে প্রতিবার তাদেরকে ধমক দিয়ে তাদের তো আর আটকাতে পারবে না। তার কোম্পানিতে এত লোক কাজ করছে, কাকে থামাবে শ্রাবণী? এই ভেবে ওর রাগ আরও বেড়ে যেতে লাগলো। সেই সাথে সে নিলয়কে একদম সহ্য করতে পারছিল না। শ্রাবণীও ভেবেছিল যে নিলয়ের কারণেই ওকে আর কত অপমানিত হতে হবে। এসব ভাবতে ভাবতে শ্রাবণীর চোখে পড়ে তার কেবিনের দেওয়ালে টাঙানো তার বাবার ছবির দিকে। শ্রাবণী সেই ছবির দিকে তাকিয়ে রাগান্বিতভাবে তাকিয়ে বলল, আমি তোমার সবচেয়ে আদরের মেয়ে ছিলাম। আমি ভেবেছিলাম তুমি আমার জন্য যাই পছন্দ করো খুব ভেবে চিন্তে করো, তাই আমি কোনো ছেলের সাথে সম্পর্ক করিনি, কোনো ছেলের সাথে ডেট করিনি বা তোমার সামনে বিয়ের জন্য কোনো শর্তও রাখিনি। কিন্তু তুমি কি করলে? তুমি আমাকে এই গাধার সাথে বেঁধে দিলে। তবু আমি কোনো প্রশ্ন করিনি। আমি যদি তার কর্ম সম্পর্কে আগে জানতাম তাহলে হয়তো আমি তোমাকে অস্বীকার করে দিতাম। লোকে বলে বাবা মা তাদের সন্তানের জন্য যা করেন সন্তানের মঙ্গলের কথা মাথায় রেখেই। কিন্তু সত্যি কথা বলবো বাবা, আপনি আমার জন্য ভালো কিছু করেছেন বলে আমার মনে হয় না। বাবা, আমি মনে করি না আপনি আমার জন্য ভালো কিছু ভেবেছিলেন, কিন্তু এখন আমার মনে হচ্ছে আপনি আপনার শেষ কাজটি সম্পূর্ণ করতে চেয়েছিলেন এবং এটি করার পর আপনি চলে গেলেন। বাবার কাছে তার অনুভূতি প্রকাশ করার পর শ্রাবণী ফুফিয়ে ফুফিয়ে কাঁদতে থাকে। যখনই শ্রাবণী নিলয়ের কাছে বিরক্ত হতো তখনই সে তার বাবার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন করত। কিন্তু আজ প্রথমবারের মতো শ্রাবণী তার বাবার কেয়ারলেস বাবা বলে ঘোষণা করল। শ্রাবণীর বাবার বিরুদ্ধে যে শুধু অভিযোগ ছিল তা নয়,
মাঝে মাঝে সে তার মা চিত্রাকেও এই প্রশ্ন করত যে কেন কিভাবে শ্রাবণীকে সেই অপদার্থের সাথে বিয়ে করতে দিল, কেন বন্ধ হলো না সেই বিয়ে। কিন্তু পৃথিবীর সামনে চিত্রা যতই সাবলীল হোক না কেন, স্বামীর সিদ্ধান্ত নিয়ে কখনো প্রশ্ন তোলেনি। আর এটাও সত্য যে চিত্রা নিলয়কে বিয়ে করার আগে ভালো করে চিনত না। যা কিছু করার হতো শ্রাবণীর বাবাই করত, কিন্তু এখন শ্রাবণী ও চিত্রা দুজনেই তার সিদ্ধান্ত নিয়ে খুশি নয়। শ্রাবণীর মনের মধ্যে নানান প্রশ্ন আর চোখে অনেক রাগ নিয়ে চেয়ারে বসে পড়ে। মনটা এমনিতেই অস্থির হয়ে উঠেছিল যে সারাদিন কেবিন থেকে বের হয়নি। সারা জীবন চিন্তা নিয়ে ওর মনের মধ্যে ঘুরপাক খাচ্ছিল। ওদিকে নিলয় রিউনিয়নের পার্টিতে গিয়ে রেডি হয়ে বাসায় পৌঁছায়। দরজা খুলেই দেখলো চিত্রা আরাম করে সোফায় বসে টিভি দেখছে। চিত্রা নিলয়কে ভিতরে আসতে দেখে বলল, নিলয় এদিকে আয়, আমার তোর সাথে একটা জরুরি কথা বলতে চাই। চিত্রা নিলয়ের সাথে কোন গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে যাচ্ছিল। শ্রাবণী কি এই ব্যাপারে জানাবে? চিত্রা কি নিলয় ও শ্রাবণীর ডিভোর্স দিতে যাচ্ছে? পরবর্তীতে নিলয়ের সত্যতা জানার পর শ্রাবণীও তার মধ্যে কি ভালোবাসা খুঁজে পাবে? শ্রাবণী কি পারবে তার জীবনসঙ্গী হিসেবে মেনে নিতে, নাকি আজকের পুনর্মিলনের পার্টিতে নিলয় তার শ্রাবণীকে খুঁজে পাবে? নিলয় আর শ্রাবণীর মধ্যে কি আবারও প্রেম ফিরে পাবে? নিলয় কি শ্রাবণীকে ছেড়ে শ্রাবণীর প্রেমে পড়বে? যদিও নিলয়ের পার্টি থেকে যেতে অনেক দেরি হয়েছিল, কিন্তু নিলয় কিভাবে চিত্রার আদেশ উপেক্ষা করতে পারে? তৎক্ষণাৎ নিলয় চিত্রার সামনে দাঁড়ালো এবং চিত্রার কথা বলার জন্য অপেক্ষা করতে লাগলো। যদিও নিলয়ের ভিতরে একটা গভীর পরিবর্তন ঘটে গেছে, আর তাছাড়া এখন কারোর আদেশ না মানলেও চলতো, কিন্তু নিলয় চায়নি যে চিত্রা তার মধ্যে এই পরিবর্তনের কোনো আভাস পাক। এরপরে চিত্রা বলতে শুরু করলো, তোমার কি মনে আছে কিছুদিন আগে আমি তোমাকে আর শ্রাবণীকে হাসপাতালে পরীক্ষা করিয়েছিলাম? তার রিপোর্ট এসেছে, কিন্তু প্রতিবারের মতন এবারও কিছু পাওয়া যায়নি। রিপোর্ট অনুযায়ী তোমাদের দুজনের শরীরে কোনো সমস্যা নেই। এখন সত্যি করে বলো, তোমার পরিবারের কারো কোনো সমস্যা আছে কি না, বা পরিবারের কারো মধ্যে কিছু সমস্যা কি আছে? বুঝতে পারছো তো আমি কিসের কথা বলছি? কোনো জেনেটিক ডিসঅর্ডার বা অন্য কিছু? চিত্রার কথা শুনে নিলয়ের মুখ লজ্জায় অবনত হয়ে গেল। চিত্রা তার পরিবারের সদস্যকে সন্দেহ করলো কি করে, কিন্তু রাগ নিয়ন্ত্রণে রেখে সভ্য ভঙ্গিতে বলল নিলয়, না মা, সেরকম কিছু নেই। আমার পরিবারের কারো কোনো রোগ হয়নি, সবাই সুস্থ আছে, এবং আমি কখনো এমন হয়েছি বলে কিছুই শুনিনি। নিলয় পূর্ণ আত্মবিশ্বাসের সাথে তার মতামত প্রকাশ করলে চিত্রা তার কথাগুলো শুনে মিথ্যে বলে উড়িয়ে দিচ্ছিল। কিছুক্ষণ চিন্তা করার পর চিত্রা বলল, ঠিক আছে, তুমি কি সত্যি বলছো তো? তাহলে একটা কাজ করি, চলো তুমি তোমার বাবা মাকে হাসপাতালে নিয়ে গিয়ে তাদের চেক করাও, তাদের সারা শরীর চেক করাও। যা খরচ হবে তা আমি বহন করব। শিথিল হওয়ার দরকার নেই এই কাজে। চিত্রা যেভাবে কথাগুলো বলছিল তাতে মনে হচ্ছিল যে নিলয়ের বাবা মা সত্যি কোনো কঠিন অসুখে ভুগছেন। এই বিষয়ে নিলয় কিছু বলার ছিল না, এবং যদিও বলার থাকতো তাহলে সে কী বা বলতো। কিছুক্ষণ তাদের মধ্যে নীরবতা ছিল। তারপর নিলয় বলল, না, তাদের কোনো রোগ নেই মা। তাহলে চেক আপের দরকার কেন? তাছাড়া আমি চাই না তুমি অহেতুক খরচ করো। কেন টাকা নষ্ট করবে? নিলয়ের কথা শুনে চিত্রা আরও একবার বিরক্ত হয়ে গেল। সাথে সাথেই চিত্রা ঝাড়ি দিয়ে বলল, খুব চালাক হওয়ার চেষ্টা করো না। যতটা বলা হয়েছে ঠিক ততটুকুই করো। তুমি এমন ভাবে কথা বলছো যেন মনে হচ্ছে হাসপাতালে কেউ তাদের খেয়ে ফেলবে।
আরে বাবা, এত বড় হাসপাতালে চেক করানো জীবনে তাদের পক্ষে কোনোদিনও সম্ভব নয়। এটাকে এমন ভাবে দেখলে ভালো হবে যে এটা করলে তাদের জন্য ভালো হবে, বুঝাতে পেরেছি তো? যাকগে, চলো, তোমার আরো কিছু কাজ আছে। শ্রাবণীকে আসতে দাও। আজ রাতে আমাদের ফ্যামিলি গ্যাদারিং পার্টি আছে, তাই আমাদের সবাইকে যেতে হবে। ভালো করে রেডি হবে। আমি কারো কথায় কোনো কান দিতে চাই না। যেখানে বুদ্ধি দেখাতে হয় সেখানেই তো দেখাও না। বড় এসেছে আমাকে শেখাতে। বকবক করে তার ব্যাগটা নিয়ে নেওয়ার জন্য নিলয়কে নির্দেশ দিয়ে সেখান থেকে চলে গেল। চিত্রা সেখান থেকে চলে গেছে, কিন্তু নিলয়ের মনে তখন তার কথাগুলো চলছে। নিলয়ের কপালে ঘাম জমতে শুরু করেছে। সে বুঝতে পারছে না যে যখন তার আর শ্রাবণীর শরীরের কোনো দোষ নেই, তাহলে আবারও পরক্রিয়ায় ব্যর্থ হলো কেন? সব মিলিয়ে এর পিছনে কারণ কি? গত 1.5 বছর ধরে নিলয় এবং শ্রাবণী একটানা IVF এর মাধ্যমে টেস্ট টিউব বেবি নেওয়ার চেষ্টা করে যাচ্ছে, কিন্তু প্রতিবারই তারা ব্যর্থ হয়ে গেছে। এবারেও রেজাল্ট ব্যর্থ হয়েছে। এরপরে কি করবে বুঝতে পারছে না নিলয়। এমন অবস্থায় চিত্রার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করা কি ঠিক? জেনেটিক ডিসঅর্ডারের কারণে কি এমন কিছু ঘটে? নিলয়ের যে কিছু করার সাহস নেই তা নয়, কিন্তু আসল কথা হলো শ্রাবণী তাকে তার আশেপাশে ঘেঁষতে দেয় না। 2 বছর নিলয় খুব কমই শ্রাবণীর পাশে বসেছে। বিয়ের এতদিন হয়ে গেল, কিন্তু তার পরিবারের এখনো শ্রাবণীর কাছ থেকে কোনো সুখবর পায়নি। এখনো পর্যন্ত কেউ চিত্রাকে এই বিষয়ে কথাও বলেনি। শ্রাবণীকেও এই বিষয়ে জিজ্ঞাসা করা হয়নি। কিন্তু সব সময় যত ঘোরাচ্ছে মানুষের সন্দেহ বাড়তে থাকে, আর এই কারণেই এইসব গেম খেলার প্রয়োজন পড়ছিল। যদিও ডাক্তার নিজেই চিত্রা এবং শ্রাবণীকে বলেছিলেন যে তারা যদি স্বাভাবিক প্রক্রিয়ার মাধ্যমে সন্তান নেওয়ার চেষ্টা করে তবে তার কোনো সমস্যা ছাড়াই সফল হতে পারে, তবে শ্রাবণী নিলয়কে নিজের যোগ্য মনে করেনি এবং নিলয় তাকে স্পর্শ করুক তা মোটেও চায়নি। এখন এতে নিলয়ের কি দোষ ছিল? কিন্তু একবারও যখন তারা সফল হতে পারেনি তখন তারা এই দারিদ্র নিলয়কে আসামি করে দিল। চিত্রা নিলয়ের পরিবারকে সন্দেহ করতে শুরু করে। নিলয় জানতো যে এটা তার দোষ নয়, কিন্তু তাকে বাধ্য করা হচ্ছিল এটা বিশ্বাস করতে। শ্রাবণীর বাবার প্রতি শ্রদ্ধা রেখে নিলয় সবসময় চুপ থাকাটাই শ্রেয় বলে মনে করেছে। IVF এর রেজাল্ট অনেকক্ষণ চিন্তা করার পর নিলয় সিদ্ধান্ত নিল যে তার আপাতত এই বিষয়টি ছেড়ে দেওয়া উচিত। এখন তার সামনে তার পুরো সহপাঠীদের পুনর্মিলিত পার্টি হচ্ছিল। সেখানে তার সমস্ত পুরনো বন্ধুরা উপস্থিত ছিল। সেখানে গিয়ে অন্তত তার ভালো লাগবে কিছুটা হলেও, এবং সে যেতে হলেও তাকে সুন্দর পোশাক পরতে হবে। নিলয় মুখ হাত পা ধুয়ে উজ্জ্বল পোশাক পরে ঘর থেকে বেরিয়ে এলো। নিলয় নিজের কোনো গাড়ি ছিল না, তার নিজস্ব ইলেকট্রিক স্কুটি ছিল যা বেশ পুরনো ছিল, কিন্তু বলে না ওল্ড ইজ গোল্ড। তার স্কুটিকে গাড়ি ভেবে নিলয় সোজা হোটেল প্রাইম স্টারের দিকে চলে গেল। হোটেল প্রাইম স্টার বাংলাদেশের অন্যতম বিলাসবহুল হোটেল হিসেবে বিবেচনা করা হতো। এখানে বড় লোকরা মিটিংয়ের অনুষ্ঠান করত। আজ এখানে নিলয়ের সব সহপাঠীদের পুনর্মিলিত পার্টি অনুষ্ঠিত হয়। নিলয় তার কালো স্যুট পরে পুরনো স্কুটি নিয়ে হোটেলে পৌঁছয়। সেখানে দাঁড়িয়ে থাকা হোটেলের কর্মীরা নিলয়ের স্কুটির অবস্থা দেখে বিভ্রান্ত হয়ে পড়েন। একজন স্যুট পরা ব্যক্তি তার পুরনো ভাঙা স্কুটি নিয়ে কিভাবে আসবে? হোটেলের কর্মীরা তাকে কিছু না বললেও নিলয়ের দিকে তাকিয়ে মনে মনে হাসছিল। নিলয়
হোটেলের পার্কিংয়ে স্কুটারটা পার্ক করে মুখের দিকে তাকিয়ে চুলগুলো আঁচড়ালো। এরপর নিলয় সোজা চলে গেল। নিলয় হোটেলের ভিতরে যেতে যাবে, ঠিক তখনই হঠাৎ পিছন থেকে কে যেন ডাক দিল। আরে নিলয়, থাম ভাই, আমার জন্য অপেক্ষা কর। সেই আওয়াজ শুনে নিলয় পিছনে ফিরে তাকাতেই তার সামনে একটা লাল মার্সিডিজ দাঁড়িয়ে আছে, যার জানালা দিয়ে লম্বা চুলের একটি সুদর্শন ছেলে তার দিকে তাকিয়ে দাঁত বের করেছিল। সেই ছেলেটিকে দেখে নিলয় খুব খুশি হয়ে গেল এবং অনেকদিন পর বন্ধুদের সাথে কথা বলে ওর খুশিটা স্পষ্ট দেখা গেল। সঙ্গে সঙ্গে নিলয় তার পাগুলো সেই লাল মার্সিডিজ কারের দিকে এগোতে গেল এবং আনন্দে লাফ দিয়ে নিলয় চিৎকার করে বলল, আরে হৃদয়, তুমি কেমন আছো ভাই? হৃদয় নিলয়ের সহপাঠী ছিল এবং স্কুলের পোস্ট ক্যাপ্টেন ছিল। লম্বা এবং সুদর্শন হওয়ার কারণে যে কোনো মেয়েদের মধ্যে অনেক আলোচিত ছিল। এমনকি সিনিয়র ক্লাসের মেয়েরাও তাকে তাদের বন্ধু মনে করত। তার আবেগের কোনো কমতি ছিল না। এখনও অনেক মেয়েরা তার পিছনে পড়ে থাকে, কিন্তু হর্ষ সবাইকে পাত্তা দেয় না। নিলয় একজন সাধারণ মানুষের মতো তার সাথে দেখা করতে যাচ্ছিল, তাই তার দিকে কিছু না দেখিয়ে সে হৃদয়কে বলল, কতদিন পর দেখা হলো বন্ধু, তোমার গাড়িটা খুব সুন্দর লাগছে, দাম কত? নিলয়ের কথার জবাবে হৃদয় বাতাসে হাত নেড়ে এমন জবাব দিল যে সে তাকে পাত্তাই দেয়নি। আরে এটা খুব একটা দামি নয়, মাত্র 50 লাখের দাম। হৃদয় তার ধনসম্পত্তি দেখিয়ে এদিক ওদিক চোখ বোলাতে লাগলো। তারপর তার চোখ পড়ল পাশে দাঁড়িয়ে থাকতা পুরনো স্কুটারটির দিকে। সেটা ছিল নিলয়ের। পুরনো স্কুটার দাঁড়িয়ে থাকতে দেখে প্রথম মুখ ঘুরিয়ে নিল নিলয়। মুখ ঘুরিয়ে নিলয়ের দিকে তাকালো, তারপর মুখে একটা মৃদু হাসি দিয়ে বলল, নিলয়, তুমি এখানে কিভাবে এলে? পাশে দাঁড়িয়ে থাকা হৃদয়ের দিকে তাকালো নিলয়, তারপর বলল, আমার হাওয়াই স্কুটারটা এক জায়গা থেকে এসেছে, কয়েকদিন আগে এটি সার্ভিসিং করেছি। এটা শীতল এবং বাতাসের সাথে কথা বলে। তুমি কি স্টেট ড্রাইভ করবে? এই বলে নিলয় হৃদয়ের চোখের দিকে তাকিয়ে স্কুটির চাবি বাড়িয়ে দিল হৃদয়ের দিকে। নিলয়ের কাজ দেখে হৃদয় হেসে ফেলল এবং গাড়ি থেকে নামার সময় বলল, আরে না, এটা নয়, অন্য কোনো সময় চল ভিতরে যাই, সবাই অপেক্ষা করবে। নিলয় এবং হৃদয় পার্টির হলের ভিতরে পৌঁছানোর সাথে সাথে সমস্ত জুনিয়রেরা হৃদয়কে ঘিরে ফেলল, তাকে শুভেচ্ছা জানাতে শুরু করে। এই সময় হৃদয় যখন নিলয়কে একপাশে নিয়ে যায়, নিলয় বুঝতে পারে না যে হৃদয় এরকম করবে। এটা দেখে নিলয় এক মুহূর্তের জন্য থেমে গেল। এক মুহূর্তের জন্য নিলয়ের খুব খারাপ লাগলো, কারণ সে তার বন্ধুর সাথে দেখা করতে এসেছিল অনেক প্রত্যাশা নিয়ে। এরপর হতাশ হয়ে সে মনে মনে ভাবল যে এটা একমাত্র কোণা যে তার জন্য উপযুক্ত, এবং তারপর সে গিয়ে কোণায় রাখা চেয়ারে বসে পড়ল। কিছুক্ষণ নিলয়ের মনে মনে নিজেকে অভিশাপ দিল যে সে এখানে কি পেতে এসেছিল, কিন্তু এরপর যখন দেখল অন্য লোকজন বসে আছে, তখন সে মনে মনে ভাবতে লাগলো যে এখানে উপস্থিত সবাই একে অপরের প্রশংসা করছে। এটা নিছক একটা প্রদর্শনী, আর কিছু না। অন্তত নিলয়ের সাথে যা ঘটেছিল তা সত্য ঘটনা ছিল। জীবনে মানুষ অসহায় হয়ে পড়লে পৃথিবী তার সাথে কেমন আচরণ করে তা নিলয়ের ভালো করেই জানা ছিল। নিলয় তখন এই সব লক্ষ্য করছিল। সে সময় তার ফোনটা বেজে উঠল এবং সে দেখল তার দাদু SMS এসেছে, ফর্মালিটিস ক্লিয়ার্স অ্যান্ড অ্যামাউন্ট ট্রান্সফার। এখন এটা কি বলা চলে? ভালোবাসার তাকে
নাকি ভানুশালী গ্রুপে নিলয়কে দরকার, তাই এইসব। যাই হোক, এটা না করলে নিলয় এবং ভানুশালী গ্রুপের মধ্যে চুক্তিটা ব্যর্থ হয়ে যেত। সেই টাকাই নিলয়ের অ্যাকাউন্টে এসেছিল। এটা দেখে নিলয় আবারও সেই লোকেদের দিকে তাকালো এবং মনে মনে ভাবল, সত্যি বলতে একজন মানুষের মূল্য নেই। সবকিছু ভাবতে ভাবতে হঠাৎ নিলয় চোখ পড়ল শিবানীর উপরে। হৃদয় যদি নিলয়ের সাথে এমন আচরণ না করত, তাহলে হয়তো শিবানীর থেকে দূরে থাকার চেষ্টা করত। কিন্তু অন্য লোকেদের আচরণ দেখে এখন নিলয়ের সকলের পরীক্ষা করে দেখতে চায় তাদের মধ্যে কে সৎ আর কে অসৎ। পরে নিলয় চেয়ার থেকে উঠে আবারও কাউন্টারের দিকে চলে গেল। সেখান থেকে মদের গ্লাস তুলে নিয়ে ধীরে ধীরে শিবানীর দিকে এগোতে লাগলো। শিবানীর কাছে পৌঁছে মদের গ্লাস শিবানীর দিকে বাড়িয়ে দিয়ে বলল, কেমন আছো শিবানী? শিবানী নিলয়ের দিকে তাকালো এবং কিছু বলতে যাচ্ছিল, যখন তার এক বন্ধু ঘাড়ে হাত দিয়ে বলল, আরে বন্ধুরা, কেমন আছো? তোমরা সর্বশেষ খবর সম্পর্কে কিছুই জানো না? শিবানীর বান্ধবী সেখানে উপস্থিত সকলের কথা বলছিল। তারপর সে বলতে থাকলো, ভাই, সর্বশেষ খবর হলো যে আমাদের শিবানী ভানুশালী গ্রুপের সাথে একটা চুক্তি স্বাক্ষর করতে চলেছে এবং সবাই জানে ভানুশালী গ্রুপ এখানে কত বড় কোম্পানি। চুক্তি স্বাক্ষর হওয়ার সাথে সাথে আমরা ভানুশালী গোষ্ঠীরও চলচ্চিত্র প্রযোজনা করেছিল এবং অনেক হিট হয়েছিল। এবং ভানুশালী গ্রুপ যদি শিবানীকে একজন অভিনেত্রী হিসাবে সুযোগ দিতে চলেছে, তবে শিবানীর ভবিষ্যৎ সম্পর্কে কোনো সন্দেহ নেই। মেয়েটির কথা শোনার পর সবাই মনোযোগে শিবানীর দিক চলে গেল। সবাই জানল যে শিবানী যে জায়গায় যেতে চলেছে সেটা কোনো ছোট প্ল্যাটফর্ম নয়। তাছাড়া শিবানীর সৌন্দর্য এবং তার প্রতিভা দেখে তারা ভানুশালী গ্রুপের সঙ্গে চুক্তি করতে চলেছিল শিবানী। কিন্তু সেই কোম্পানির ভবিষ্যৎ সিইও যে তার কাছেই বসে আছেন, তা জানার পর শিবানীর প্রতিক্রিয়া কি হবে? নিলয় কি শিবানীকে তার বাস্তবতা বলবে, নাকি সে শিবানীকেও পরীক্ষা করে আসল মজার স্বাদ নেবে? এই পার্টিতে সবাইকে নিলয়কে নিয়ে মজা করতে যাচ্ছিল। এমন হলে নিলয় কি করবে? এই পার্টিতে কি এমন কিছু ঘটবে যা নিলয়কে সমস্যার মধ্যে ফেলবে? নিলয় কি শ্রাবণীর পরিবারের সমাবেশে অংশ হবে না? সেই রেয়ার হীরের নেকলেস এর সম্পর্ক কি? যশবর্ধন কি সব সময় মতো নিলয়ের দাবি পূরণ করতে পারবে? ভানুশালী গোষ্ঠীর সাথে শিবানীর চুক্তির স্বাক্ষরের খবরটা পুরো পার্টি হলে আলোড়ন সৃষ্টি করেছিল এবং সবাইয়ের মুখে বন্যা বইতে শুরু করেছিল। কেউ বলছিল, দোস্ত, তুমি কি কথা বলছো? সত্যিই শিবানী? যদিও তা হয়, তাহলে আমাকে এখনই একটা অটোগ্রাফ দাও। এখন থেকে আমি গিয়ে সবাইকে দেখাবো যে শিবানী দ্য সুপারস্টার আমাদের সহপাঠী। এই বলে সবাই হেসে উঠল। তো আবার অন্য কেউ বলছিল, ঠিক আছে শিবানী ভাই, আমি একটা অটোগ্রাফ চাই। একদিকে সবাই যখন শিবানীর অটোগ্রাফ চাচ্ছিল, অন্যদিকে নিলয় পিছনে দাঁড়িয়ে মদের গ্লাসে চুমুক নিচ্ছিল। ভাবছিল যে আজ এই লোকেরা কোম্পানি জোরে এত আনন্দ উদযাপন করছে, কাল একই সঙ্গে আমার হতে চলেছে। শিবানী যদি আজ তার মনোভাব দেখায়, তবে ভবিষ্যতে তাকেও অনেক অসুবিধায় পড়তে হতে পারে। এটা সত্য যে শিবানী নিলয়ের শৈশবের প্রেম বা ভালো বন্ধু ছিল না, কিন্তু নিলয় তার বন্ধুত্বের প্রতি এই পার্টিতে যে বিশ্বাস এবং আত্মবিশ্বাস নিয়ে এসেছিল তা পুরোপুরি ভেঙে গেছে।
নিলয় আর শিবানীর মধ্যে খুব একটা দূরত্ব ছিল না, তবুও শিবানী তার দিকে একবারও তাকানো জরুরি মনে করেনি। যদিও নিলয় তার দিক থেকে উদ্যোগ নেওয়ার জন্য বন্ধ করে দিয়েছিল, সে শুধু তার দিকে তাকিয়ে দেখছিল আর চেয়েছিল যে এত সম্মান পাওয়ার পরেও একজন মানুষের পা মাটিতে থাকে কিনা। এবং শিবানীর অ্যাকশন দেখে নিলয় উত্তর পেয়ে গিয়েছিল, কারণ শিবানী একবারেও অজান্তে বাতাসে উড়িয়ে দিচ্ছিল। তার পাশে বসা ব্যক্তিটি যে ভানুশালী গ্রুপের পরবর্তী সিইও, সেটা তার একদমই আন্দাজের বাইরে। মিনিট 10 পর শিবানী দরজার দিকে তাকালো এবং দরজার দিক থেকে মেয়েটি আসতে দেখে সাথে সাথে নিলয়ের দিকে তাকিয়ে মুখ করে বলল, নিলয়, তুমি কি এই চেয়ারটা খালি করতে পারবে? আসলে আমার বেস্ট ফ্রেন্ড এই পার্টিতে এসেছে এবং আমার সাথে ওর কিছু গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে। হোপ ইউ উইল আন্ডারস্ট্যান্ড। নিজের জায়গা থেকে ওঠার আগেই নিলয় ভাবল, সভ্যতা বজায় রেখে এবং ভালো মানুষই বজায় রেখে এই পার্টি উপভোগ করা যায় না। তাই সে একই সুরে শিবানীকে বলল, ও হ্যাঁ, আমি তোমার বেস্ট ফ্রেন্ড, তোমার ব্রেঞ্চের পার্টনার প্রিয়াঙ্কা রায়কে মনে রেখেছিস? কিন্তু সে ইতিমধ্যে সেখানে বসে আছে। এই কথা বলতে বলতে নিলয় তার থেকে 7-8টি সিট দূরে বসে থাকা একটা মেয়ের দিকে ইশারা করল। সেই মেয়েটির দিকে ইশারা করে শিবানীর জন্য প্রশ্ন চিহ্ন তুলে দিল নিলয়। নিলয়ের কথা শুনে শিবানী চমকে ওঠে। সে ভেবেছিল নিলয় এখান থেকে চলে যেতে বললে সে লেজ নাড়াতে নাড়াতে চলে যাবে, কিন্তু নিলয় উল্টো তাকে প্রশ্ন করছিল। এই কথা শুনে শিবানী খুশি হলো না। শিবানী হাত তুলে নাকের উপরে রেখে নিচু গলায় বলল, আসলে আমি তোমার শরীর থেকে দুর্গন্ধ পাচ্ছি। তোমার সাথে বসে থাকতে আমার খুব অস্বস্তি লাগছে। তাই তুমি কি এই তোমার জায়গাটা বদলাতে পারবে প্লিজ? কথাটা শুনে নিলয় স্তব্ধ হয়ে গেল। আজ পর্যন্ত নিলয় কারোর কাছ থেকে এমন মন্তব্য পায়নি। নিলয় যখন তার শরীরের শুকে দেখে তখন সেরকম কোনো গন্ধ সে বুঝতে পারেনি। এই পার্টিতে আসার আগে নিলয় ভালোভাবেই প্রস্তুত হয়ে এসেছিল। এখন মনে হচ্ছিল এই মেয়েটির নাকি সমস্যা। কিন্তু শিবানীর কথা শুনে নিলয়ের অন্য বন্ধুরাও তাকে অপমান করার সুযোগ পেল। কি শিবানী, নিলয় ভাই গোসল করেনি? আরে দোস্ত, নিলয় আমাদের পুরনো সহপাঠী, ওকে বুঝতে হবে। দেখো, ওর জামার রঙও ফিকে হয়ে গেছে, তার মানে এটা পরিষ্কার যে নিলয় খুব পরিশ্রম করে। এখন এমন অবস্থায় শরীর থেকে একটা দুর্গন্ধ বেরোবে না? হ্যাঁ, অন্য একজন সহপাঠী বলল, এবং তার চোখে নিলয়ের প্রতি ঘৃণা স্পষ্ট দেখা যাচ্ছিল। তখন নিলয়ের পাশে বসে থাকা ছাত্রী নিলয়কে বলল, চল সর, তুমি আমার জায়গায় আসো, শিবানীকে ডিস্টার্ব করো না। বন্ধু, ওর সুন্দর ক্যারিয়ার সবে শুরু হয়েছে। নিলয় তার জায়গা থেকে নড়তে চাইল না। সে তার কথা বলতে চাইল, কিন্তু তখন নিলয় ব্যাচমেট হার্দিক নিলয়ের হাত ধরে বলল, আরে চলো। এই বলে তাকে অন্য কোণে নিয়ে গেল এবং দুজনে সেই কোণেই বসলো। তুমি কি চাও? তুই কি পাগল হয়ে গেছো? শিবানী ঠিক মেয়ে নয়। কেন তুমি ঝামেলাকে আমন্ত্রণ জানাতে চাইছো? বাদ দাও, অনেক দিন হয়ে গেল দেখা হয়েছে, বহুদিন পর তোমাকে দেখছি, তাই আজ একসাথে আনন্দ করব। নিলয় যখন শ্রাবণীর দিকে তাকালো, সে হৃদয়ের সাথে হাসি খুশি কথা বলছে এবং তখন নিলয় পুরোপুরি বুঝতে পেরেছিল যে শিবানীও অন্যদেরই মতো। নিলয় মৃদু হেসে মাথা নাড়ল এবং হার্দিকের সাথে উল্লাস করল। তারা দুজনেই এক কোণায় বসে এমনভাবে মজা করল যেন তারা ছাড়া পুরো পার্টি হলে আর কেউ নেই। হার্দিক নিলয়ের পুরনো সহপাঠীদের মধ্যে একজন ছিল যে নিলয়ের সাথে ভালো ব্যবহার করল। যখনই হার্দিককে স্কুলে উত্ত্যক্ত করা হতো
তখনই নিলয় তাকে রক্ষা করতে আসতো। সে সব সময় তাকে বাঁচাতে হাত বাড়িয়ে দিত। এখন নিশ্চয়ই বুঝতে পেরেছেন এই দুইজন বন্ধুত্বের কথা। বন্ধুত্বের একটা নিজস্ব আকর্ষণ আছে। মধ্যবোধ সবে শুরু হয়েছিল, কিন্তু তার আগেই বেশিরভাগ লোক ইতিমধ্যে মাতাল ছিল। এবং আপনারা কি জানেন যে মাতাল হওয়ার পরে লোকেরা কী ধরনের কাজ করে? ডিমান্ড আসতে শুরু করে। এখানে সেই রকমই কিছু ঘটল। কেউ বলছে ডিজেওয়ালে বাবু মেরা গানা চালা দো, কেউ বলছে গান চাই না, শুধু খাই। আবার কেউ কেউ বলছে চলো গেম খেলি। মানে সব জায়গা থেকে চাহিদা আসতে শুরু করে। এরপর এদিকে সবার চোখ পড়ল শিবানীর দিকে এবং তাদের মনে পড়ল শিবানী স্কুল থেকে নাচ শেখে। এখন সবাই মিলে শিবানীকে চিয়ার করতে শুরু করে। কেউ বলছে শিবানী, এখন তুমি তারকা হয়ে গেছো, তাই আমাদেরকে তারকার পারফরমেন্স দিতে হবে। এই ধরনের মন্তব্য শুনে শিবানীর মুখ লজ্জায় লাল হয়ে গেল। যদিও শিবানীও প্রচুর ড্রিঙ্ক করেছিল এবং খুব টিপস অনুভব করছিল, কিন্তু যখন সবার কাছ থেকে অনুরোধ আসতে শুরু করলো তখন শিবানী তার জায়গা থেকে উঠে স্টেজের দিকে এগোতে লাগলো। শিবানীকে স্টেজের দিকে এগোতে যেতে দেখে সবাই জোরে জোরে চিৎকার করতে লাগলো। মিউজিক শুরু হলো আর শিবানীও মাতাল চোখ নিয়ে অভিনয় করতে শুরু করলো ওর জলজল করা চোখের আলোয়। একদিকে শিবানী কোমর দোলাচ্ছিল, অন্যদিকে সমস্ত পুরুষরাও তাদের জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝাঁকুনি দিচ্ছিল। হো হো করে খুনসুটি। সৌন্দর্য পার্টি হলের পুরো পরিবেশকে বদলে দিয়েছে শিবানী। এরপর একজন ছেলে বলে উঠল, Yes, she is hot. তো অন্যদিকে আরেকজন বন্ধু বলল, Not only hot, but why more beautiful? এখন এই ধরনের মন্তব্য লোকেদের মুখ থেকে আসতে এবং সন্দেহ নেই যে শিবানী আগের চেয়ে আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে। শিবানীর নামের পরে কিছু ছেলেরা মঞ্চে অসাধারণ পারফরমেন্স দিল এবং পার্টির প্রায় 4টা পর্যন্ত চলতে থাকে। যেহেতু ক্লাসের মনিটর এবং ক্লাস টিচার আজকে পার্টিতে অংশ নেয়নি, তাই সিদ্ধান্ত হয়েছিল যে কিছুদিন পরেই তারা আবারও এই ধরনের পুনর্মিলন পার্টির আয়োজন করবে এবং এরপর পার্টি শেষ হয়েছিল। শিবানী যখন সেখান থেকে চলে যেতে চাচ্ছিল তখনই তার অনেকগুলো পুরুষ সহপাঠী যারা বড় বড় গাড়ি করে এসেছিল তারা শিবানীর বাড়িতে নামানোর জন্য তার কাছে এসেছিল, কিন্তু শিবানী তার গাড়ি আছে বলে ইতিমধ্যেই তার গাড়ির ড্রাইভারকে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছে। এখন কি করা যেতে পারে? সবাই শিবানীকে যেতে দেখছিল। যখন শিবানী তার ইম্পোর্টেড বিলাসবহুল গাড়ি করে চলে গেল তখনই সবার মুখ দেখার মতো হয়েছিল। এই লোকেরা শিবানীকে তাদের লোকাল এসইউভিতে বসাতে চাচ্ছিল, কিন্তু এখন শিবানীর একটা ইম্পোর্টেড গাড়ি ছিল। বিষণ্ণ মুখগুলো আরও বিষণ্ণ হয়ে ওঠে। হার্দিক শিবানীর চলে যেতে দেখে নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে নিলয়ের কানে ফিসফিস করে বলে, শিবানী খুব সুন্দরী। আমার যদি এমন সুন্দরী বান্ধবী থাকতো তাহলে খুব ভালো হতো। শিবানীর সাথে এক মুহূর্ত কাটানোর সুযোগ পেলে আমি গঙ্গায় স্নান করব। ঠিক আছে, কিন্তু লোকে বলে যে গঙ্গায় স্নান না করলে পাপ ধুয়ে যায়। নিলয় হাসি মুখে এই কথা বলার সাথে সাথেই হার্দিক জোরে হেসে বলে, তাহলে ঠিক আছে, আমরা কিছু পাপ করব, হা হা হা। আর এই বলে দুজনে জোরে জোরে হাসতে লাগলো। নিলয় হার্দিককে কিছু বলতে যাচ্ছিল, হঠাৎ তার পকেটের ফোনটা বেজে উঠল। নিলয় তার ফোনটা বের করার পর সবার চোখ পড়ল নিলয়ের দিকে। নিলয় মানুষের কথার শিকার হয়ে ওঠে।
হায় আল্লাহ, সে কোন যুগে বাস করেছে। সে তার নিজের সময়ে বাস করছে দারিদ্র যুগে। এখানে সবাই লেটেস্ট অ্যাপেল ফোন নিয়ে ঘোরাফেরা করছে এবং একে দেখো, এ এখনও চীনের প্রাচীনতম মডেল আটকে আছে। ভুলে যান, সবার ভাগ্যে কি সব থাকে? নিলয় সব লোকেদের কথা শুনছে, কি না জানা নেই। কিন্তু নিলয় যখন দেখল ফোনটা তার স্ত্রী শ্রাবণীর থেকে এসেছে, তখন তার মুখে হাসি ফুটে উঠল। কলটা ধরতেই শ্রাবণী শক্ত কণ্ঠে বলতে শুরু করলো, জামা কাপড় কিনেছো? আজকে ফ্যামিলি গ্যাদারিং এ যেতে হবে, মনে আছে তো? দেরি করো না, জামা কাপড় কিনে সোজা বাসায় চলে আসো। শ্রাবণী নিলয়কে উত্তর দেওয়ার কোনো সুযোগ না দিয়েই তার কথা বলার পর কলটা কেটে দেয়।